আজ পুরো শরীরটা ক্লান্ত, তারপরও সকালে ভোরে ঘুম থেকে উঠে ব্যাগে সবকিছু গুছিয়ে নিয়ে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে গেলাম। আমাদের কয়েকজন অফিসারের প্রশিক্ষণ চলছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। সবার কাছে থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসলাম। বেশ ভালো লাগছে মনের ভিতরে, কারণ পরিবারের সাথে বেশ কয়েকদিন কাটাতে পারবো। তারপর গাড়িটা ড্রাইভিং করতে লাগলাম। গাড়িতে জানাই নাই যে আমি আস বাড়িতে জানাই নাই যে আমি আসতেছি, কারণ বাড়িতে গিয়ে তাদের সারপ্রাইজ দিব। ও, আমার পরিচয় তো দেয়া হলো না। আমার নাম শিহাব। আমি একজন থাকার বললাম না, গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। পরিবারে বাবা মা আর ছোট একটা বোন আছে। প্রায় সন্ধ্যার সময় পরে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর সবগুলো ব্যাগ কাঁধে নিয়ে দরজায় নক করলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। সামনে দেখলাম তাসফি দাঁড়িয়ে আছে। তাসফি আমার ছোট বোনের নাম। আমাকে দেখতে পেয়েই খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, তুই জানিস না যে আমি কতটা খুশি হয়েছি। তুই হঠাৎ করে বাড়িতে এসে এমনভাবে সারপ্রাইজ দিবি, সেটা আমি ভাবতেই পারিনি। তাই খুশিতেই কান্না করে দিয়েছি। হি হি হি। ওরে আমার পাগলি বোনটা রে, খুশিতেই বলে কান্না করে দিয়েছে। আচ্ছা তাসফি, বাবা মা ঘরে আছে তো? হ্যাঁ রে ভাইয়া, সবাই ঘরে আছে। দুজন মিলে কত গল্প করতেছে। তোকে দেখলে সত্যিই বাবা মা খুশি হবে। আচ্ছা, এখন ভেতরে আয় আগে, আর বাবা মার সাথে দেখা করে আয়। শিহাব কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে রাখলো। তারপর তার বাবা মায়ের ঘরের দিকে পা বাড়ালো। আস্তে আস্তে করে দরজাটা ফাঁকা করলো। দেখে দুজনে বসে গল্প করছে। তখন রুমের ভিতরে ঢুকেই সালাম দিল। শিহাবের বাবা মা শিহাবের দিকে তাকিয়ে প্রচণ্ড খুশি হলো। তার মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কিরে বাবা, কেমন আছিস তুই? তুই কি এভাবে আমাদেরকে না জানিয়ে চলে আসলি কেন? জানিস আমরা তোর কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। অতঃপর তার বাবা এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এটা কারোর দুঃখের কান্না নয়, সবাই শিহাবকে দেখে এত খুশি হয়েছে যে আনন্দই কান্না করে দিয়েছে। অতঃপর শিহাব বলে ওঠে, আচ্ছা, তোমরা এবার কান্নাকাটি থামাও তো। এত দূর থেকে আসলাম, কই খুশি হবে সেটা না হয়ে সবাই কান্না করছে। এবার কিন্তু আমিও কান্না করে দিব। আরে বাবা, এটা তোর আমার খুশির কারণ। তুই আমাদের একমাত্র ছেলে, কতদিন পরে বাড়িতে এসেছিস, তাই হঠাৎ করে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। তোর এই পাগলি বোনটা সারাদিন আমার কানের কাছে এসে তোকে নিয়ে বকবক করতে থাকে। এই যে মাম্মিজি, আমার বোন তো আমাকে নিয়ে বকবক করবে। ওর আর কোনো ভাই আছে যে তাকে নিয়ে বকবক করবে? এই তাসফি, আমার ব্যাগগুলো রুমে নিয়ে আয়, আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। আর আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যা, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। অতঃপর শিহাব রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হতেই দেখি তাসফি বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর এই অবস্থা দেখে শিহাব খানিকটা হেসে দিল আর বলে উঠল, কিরে পেতনি, ওভাবে হাঁপাচ্ছিস কেন? তো হাঁপানো ছাড়া কি করব? এর আগেও তো তোর ব্যাগ দিয়ে এঁকেছি, তখন তো এত ভারী ছিল না, কিন্তু আজকে হঠাৎ এত ভারী হলো, হতে গেল কেমন করে? ও সরি রে, তোর কষ্ট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর তার থেকেও বড় কথা, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। তারপর ব্যাগ থেকে খুব সুন্দর একটা বেবি ডল বের করে তাসফির হাতে দিলাম। এইটা হলো তোর জন্য সারপ্রাইজ। তাপসি বেবি ডলটা পেয়ে খুশিতে কোনো কথা বলতে পারছে না, শুধু একভাবে বেবি ডলটার দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে বলে, ভাইয়া, তোকে এতগুলো ধন্যবাদ। আমি তো খুশিতে কথাই বলতে পারতেছিলাম না। হ্যাঁ, এবার এইটা নিয়ে খেলা করবি ছোটদের মতো। দুজন মিলে মজা করতে থাকলাম। তখন আম্মু রুমে আসলো, হাতে একটা প্লেট নিয়ে, আর বলে ওঠে, এই যে শিহাব, খাবারটা খেয়ে নে। তুই এভাবে না আসলে তোর জন্য তো তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আরে আম্মু, কোনো সমস্যা নাই, যা নিয়ে এসেছো সেগুলো তোমার হাতে খাইয়ে দাও তো, তাহলে এখন আর প্রিয় খাবারগুলো লাগবে না।
অতঃপর শিহাবের আম্মু তাকে নিজ হাতে খাইয়ে দিল। রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়ল, কারণ অনেক দূর থেকে এসেছে, অনেক ক্লান্ত লাগছে। কালকে বাইরে বের হওয়া যাবে। সকালবেলা কারোর ডাকে ঘুম থেকে উঠতে হলো। এমনিতেও উঠে নাই, শিহাবকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। আস্তে আস্তে করে চোখটা খুলে দেখে তাসফির সামনে দাঁড়িয়ে আছে। এইটা দেখে শিহাব বলে উঠল, কি রে, তুই এত সকালে ঘুম থেকে উঠালি কেন? এখন তোর কাছে সকাল মনে হচ্ছে? সকাল 9টা বাজে, আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস? তোদের কি প্রশিক্ষণে এগুলাই শেখানো হয় নাকি? আরে না, প্রশিক্ষণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। গতকাল শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারি নাই। তো বল, কী জন্য ঘুম থেকে তুললি? ভাইয়া, তুই কি আজকে আমাকে কলেজে দিয়ে যেতে পারবি? অনেক দিন হলো তোর সাথে কলেজে যেতে পারি না। তবে আজকে যতক্ষণ বাড়িতে আছিস আমাকে কলেজে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোকে তোর কলেজে নিয়ে যাচ্ছি। অতঃপর শিহাব উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবারটা খেয়ে তাসফিকে নিয়ে কলেজের দিকে রওনা দিল। কিছুক্ষণ পরে চলে আসলো কলেজের সামনে। তাসফিকে নিয়ে কলেজের মধ্যে চলে গেল। ওদের কলেজ আর ভার্সিটি একসাথে। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শিহাব কলেজে প্রবেশ করতেই লামিয়ার চোখ শিহাবের ওপর পড়ে। চোখ যেন সরাতে পারছে না শিহাবকে দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেই লামিয়ার কোনো ফিলিংস আসে নাই, শিহাবকে দেখেই ক্রাশ খেয়ে যায়। লামিয়ার বান্ধবীরা অনেক সময় ধরে ডাকছে, কিন্তু লামিয়া একটা ঘোরের মধ্যে আছে। তখন লামিয়ার একটা বান্ধবী ওকে ধাক্কা দেয় আর বলে, কি রে লামিয়া, এভাবে কোন দিকে তাকিয়ে আছিস? সেই কত সময় ধরে তোকে ডেকেই চলেছি, তোর কোনো সাড়া শব্দ নাই। আরে আমি একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। এতদিনে কোনো ছেলেকেই ভালো লাগে নাই, কিন্তু এই ছেলেটাকে একেবারেই ভালোবেসে ফেলেছি। তুই আবার কার উপর ক্র্যাশ খাইলি রে? তোর জীবনে এত প্রপোজ এসেছে, একটাকেও গ্রহণ করিস নাই, আর আজকে কোন একটা ছেলেকে দেখে ক্র্যাশ খেয়ে গেলি? তো সেটা কোন ভাগ্যবান ছেলে, তাকে দেখা তো আমাদের। লামিয়া হাত দিয়ে ইশারা করে শিহাবকে দেখিয়ে দেয়। লামিয়ার ইশারা দেখে সবাই তাকায়। শিহাব তখন তাসফিকে এগিয়ে দিয়ে বের হচ্ছে কলেজ থেকে। সবাই তো শিহাবকে দেখে ফিদা হয়ে যায়। এই আপনারা আবার কিছু মনে করেন না। সত্যিই তো, ছেলেটা দেখতে একদম রাজপুত্রের মতো, লামিয়ার সাথে একদম মানিয়ে যাবে। লামিয়া, তুই তো এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তোর সাথে ছেলেটাকে একদম পারফেক্ট মানাবে। লামিয়া লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। অন্যদিকে শিহাব কলেজ থেকে বের হয়ে গাড়িতে বসতে যাবে, অমনি কয়েকজন এসে তাকে জড়িয়ে ধরে। শিহাব পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ডরা চারপাশে দাঁড়িয়ে আছে। শিহাব নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারল না, ওদেরকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। কি রে শিহাব, তুই এভাবে কাঁদছিস কেন? আরে কতদিন পর বাড়িতে ফিরে আসলি, কই আনন্দ করব সেটা না করে কাঁদছিস? আচ্ছা চল সবাই মিলে আড্ডা দেই। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরের দিকে খেতে বসেছি, তখন বাসায় তাসফি আসলো। ওর দেখে মনে হলো মনটা অনেক খারাপ, কাঁদছেও মনে হয়, চোখটা ফুটে আছে। কী রে তাসফি, তোর কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তাসফি এক দৌড়ে এসে শিহাবকে জড়িয়ে ধরে, তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এটা দেখে শিহাব বলে ওঠে, আমার সোনা বোনটা, তোর কি হয়েছে বল একবার। তুই এই টিফিনের সময় বাসায় চলে আসলি যে? ভাইয়া, বেশ কিছুদিন ধরে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। কলেজ থেকে বাসায় আসার পথে আমাকে খারাপ খারাপ কথা বলে, আমাকে খারাপ ইঙ্গিত দেয়। আর জানিস ভাইয়া, আজকে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছে। ওরা সবাই আমাদের এলাকার বড়লোক বাবার ছেলে, তাই ওদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। অনেক মেয়েদের সাথেই এরকম করে ওরা। তাসফিরের মুখের কথাগুলো শুনে তো শিহাবের মাথাটা পুরো গরম হয়ে গেল। ভাবলো যে বাড়িতে যে কয়টা দিন আছি একদম নিরিবিলি থাকবো, কিন্তু সেটা আর হলো না। এই এলাকাতেও যে এত ইফটেজিং হচ্ছে এটা তো শিহাবের জানা ছিল না। শয়তানগুলোকে আজকে শায়েস্তা না করলে একটাও ঠিক হবে না। এই তাসফি, চল আমার সাথে, দেখি কোন কুকুরের বাচ্চাগুলো তোদেরকে ডিস্টার্ব করে। তাসফিকে নিয়ে কলেজের দিকে বের হয়ে গেল। কলেজ গেটের কাছে আসতেই দূর থেকে কয়েকটা ছেলে বলে উঠল, কিরে মেয়ে,
এবার কি সাথে করে তোর সাথে ওই রাজপুত্রকে নিয়ে আসলি নাকি? আয়, এগিয়ে আয়, তোদেরকে একটু আদর করে দেই। শিহাব ছেলেগুলোর কথা শুনে ওদের কাছে চলে গেল আর বলল, আরে কুত্তারা, এটা আমার বোন হয়, বোন। ছেলেগুলো শিহাবের কথা শুনে জোরে হেসে দেয় আর বলে, কিরে ছোকরা, তুই আবার কই থেকে উঠে আসলি? এ তো সাধু, আমাদেরকে জ্ঞান দেয়। মাইয়াডা কি তোর বউ লাগে নাকি রে? তোর গায়ে এত জ্বালা কেন? ওদের কথা শুনে শিহাবের মাথাটা বিগড়ে গেল। যে ছেলেটা এসব কথাগুলো বলল তার তলপেট বরাবর মারলো একটা লাথি, সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। বাকি কয়েকজন এসে শিহাবকে মারার জন্য এগিয়ে আসলো। ওদের কেউ ইচ্ছা মতো ধোলাই করলো। সবাই মার খেয়ে গড়াগড়ি করতে লাগলো। এইটা দেখে শিহাব বলে ওঠে, আরে তোরা তো নেশা করে তোদের জ্ঞান হারিয়ে ফেলেছিস। তোরা আমাকে মাফ করে দিস। তোদেরকে এভাবে মারতে চাইনি আমি, কিন্তু কি করব বল। আমার বোনের কান্না আমার সহ্য হয় না। যখন তাসফি বাসায় গিয়ে কেঁদে কেঁদে তোদের বিরুদ্ধে নালিশ করলো, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আরে আমার বোন মানে তো তোদেরও বোন। আমি একটা কথা বলে রাখছি, তোরা আজ থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলেজের চারদিকে লোকজন এসে জড়ো হয়ে গেছে। শিহাবের কথাগুলো শেষ হতেই সবাই একসাথে তালি দিয়ে ওঠে। সবাই শিহাবকে ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেগুলো হলো এলাকার প্রভাবশালী বাবাদের ছেলে। তাদের উপরে কথা বলার মতো কেউ ছিল না। মারা তো দূরে থাক, শিহাবের এই কাজে সবাই খুব খুশি হয়। তারপর শিহাব তাসফিকে ওর ক্লাসরুমে পৌঁছে দিতে যায়। এদিকে লামিয়া প্রথম থেকে শিহাবের এই কাণ্ড দেখতেছিল। শিহাবের মারামারি দেখে লামিয়া ফিদা হয়ে যায়, আবারও ক্রাশ খেয়ে যায়। আর একটা উপায়ও পেয়ে যায়। তাসফির সাথে লামিয়ার অনেক ভালো সম্পর্ক, দুজনে প্রায় সময় হেল্প করে। এখন তো লামিয়া জেনে গেল যে ছেলেটা তাসফিরের ভাই, তাহলে তাসফির কাছে থেকেই ওর ভাইয়ের সব কিছু জানা যাবে। সবাই নিজেদের জায়গায় চলে যায়। কেউ সেই ছেলেগুলোকে কোনো সাহায্য করে না, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে। শিহাব কলেজ থেকে বের হতেই দেখে ছেলেগুলো ব্যথার চোটে কাতরাচ্ছে। এইটা দেখে শিহাবের অনেক মায়া লাগে। তারপর ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দেয়। কলেজ ছুটি হতেই লামিয়া তাসফিকে ডাক দেয়। তাসফি লামিয়াকে দেখে খুব খুশি হয় আর বলে ওঠে, আরে আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখে সত্যিই খুব খুশি হয়েছে। আমি খুব ভালো আছি তাসফি, কিন্তু তুমি তো আমাকে ভুলেই গেছো তোমার ভাইয়াকে পেয়ে। আমার সাথে তো এই কয়টা দিন কোনো গল্পই করো না। কি করব আপু বলো, ভাইয়া অনেক দিন পর বাড়িতে এসেছে, তাই ভাইয়ার সাথে সময় কাটাচ্ছি। আচ্ছা তাসফি, তোমার ভাইয়া কি কোনো মেয়ের সাথে কথা বলে? কি ব্যাপার লামি আপু, তুমি হঠাৎ আমার ভাইয়া সম্পর্কে জানতে চাচ্ছ কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কি না সেটা জানতে চাচ্ছ? কিছু তো গড়বড় আছে। আরে তাসফি, কি যে বলো না তুমি। শোনো, তোমার ভাইয়া যখন ওই অসভ্য ছেলেগুলোর মারতেছিল, তখন আমি সব কিছু দেখলাম। এই পর্যন্ত কেউ ওদেরকে মারার সাহস করতে পারে নাই, কিন্তু তোমার ভাইয়া ওদেরকে যেইভাবে শাস্তি দিল, সেটা দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি। যাক, তাহলে এতদিন পর একজনকে তো দেখতে পারলাম যে অন্যায় প্রতিবাদ করলো। এই কারণে তোমার ভাইয়াকে আমার খুব ভালো লেগেছে। উফ লামি আপু, তোমার কথাটা হলো না। আমার ভাইয়াকে তোমার ভালো লেগেছে এইটা না বলে বলো যে আমার ভাইয়াকে তুমি ভালোবেসে ফেলেছ, তাহলে তো খুব ভালো হবে। তুমি হলে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আমার ভাইয়াকেও তো একদম রাজপুত্রের মতো দেখতে। তো আমার ভাইয়া আর তোমাকে তো একদম পারফেক্ট মানাবে। তাসফিরের কথায় লামিয়া খুব লজ্জা পেল, কারণ তাসফি তো ঠিকই বলেছে। আমি ওর ভাইয়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলা তো যাবে না। আগে সব কিছু শুনে নেই ওর থেকে। আচ্ছা তাসফি, তোমার ভাইয়ার নাম কি? আমার ভাইয়ার নাম হলো শিহাব। নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে, লামিয়া আর শিহাব। তাসফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার ভাইয়া এখন কি করে, পড়াশোনা নাকি চাকরি? আমার ভাইয়া এখন ভালো একটা চাকরি করে আর ভালো পজিশনেই আছে, কিন্তু এই কথাটা সিক্রেট, তোমাকে আমি বলবো না। হ্যাঁ, আবার বলতেও পারি যদি তুমি বলো যে আমার ভাইয়াকে ভালোবেসে ফেলেছো তখন। এই তাসফি, মার লাগাবো কিন্তু এখন। তোমার ভাইয়া সম্পর্কে একটু জানতে চেয়েছি, এখন বলছো কিনা ভালোবেসে ফেলেছি আমি? আরে আপু, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারছি। আমার ভাইয়াকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো, আর এখন স্বীকার করতে চাচ্ছ না।
এভাবে করলে কি হবে বলো? তবে তুমি ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে এখন বলতে হবে না, তুমি পরে বললেও হবে। হ্যাঁ হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো সেটা বুঝতে পারছি। এখন বাসায় যাও, নয়তো তোমার মা বাবা আর তোমার ওই ভালো ভাইয়াটা চিন্তা করবে। আর যদি তোমাকে না পেয়ে এখানে এসে দেখে যে আমার সাথে বসে আছো, তাহলে ওই ছেলেগুলোর মতো আমাকে মেরেও আলু ভর্তা বানিয়ে দিবে। লামিয়ার কথা শুনে তাসফিও হেসে দেয়। তারপর দুজনে বাড়ির দিকে রওনা দেয়। মন থেকে শিহাবের কথা সরাতে পারছি না। এতদিন কত ছেলেকেই তো দেখেছি, কত ছেলে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিয়ে এসেছে, কিন্তু কাউকেই আমার মনের মতো করে খুঁজে পাই নাই। আর আজকে শিহাবকে দেখেই ফিদা হয়ে গেলাম, ভালোবেসে ফেলেছি ওকে। কিন্তু শিহাবের ভেতরে এমন কি আছে যা দেখে আমার মন তার জন্য জায়গা করে দিল? তবে কি ওই ছেলেগুলোকে মারার জন্য ফিদা হয়ে গেলাম নাকি? না, সেটাও তো বুঝতে পারছি না। লামিয়া হাত দিয়ে নিজের মাথায় মৃদু আঘাত করে। লামিয়া রে, তুই তো দেখছি পাগল হয়ে যাবি অকালে। তুই তো দেখি প্রেমের জালে ফেসে গেছিস। তবে এরকম ভালো একটা ছেলের প্রেমে পড়লে কোনো সমস্যা নাই। এদিকে শিহাব নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তখনই তাসফি বাসায় আসে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সরাসরি শিহাবের ঘরে চলে যায় আর বলে, এই যে নবাব, আসতে পারি? বাপরে, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে মিস তাসফি। তো কি মতলব রে তোর? আমার আসার কি মতলব থাকবে রে? ভাগ, আমাকে কি আসতে বলবি নাকি আমি চলে যাব? না থাক, আর যাওয়া লাগবে না। আয় তুই ভিতরে আয়। ভাইয়া, তুই ল্যাপটপে এত কি কাজ করিস রে? পাগলি রে, আমাকে তো একটু কাজ করতেই হয়। আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, আর আমাদের অফিসের কিছু ফাইল আছে, সেগুলোর কাজ করছি। এখন তো আমি ফ্রি আছি, তাই ভাবলাম কাজগুলো আমি নিজেই কমপ্লিট করে রেখে দেই। আচ্ছা, তোর কলেজের কি খবর? আবার কেউ কোনো খারাপ কাজ করছে না তো? আরে এখন আর কে খারাপ কাজ করবে? তুই যেভাবে ছেলেগুলোকে মেরেছিস আর ওয়ার্নিং দিয়ে এসেছিস, আর কেউ খারাপ কাজ করার সাহসই পাবে না। তবে হে, তোর একটা কাজ দেখে আমার হাসি পাচ্ছে, আবার সাথে ভালোও লাগছে। তুই ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দিয়ে আবার নিজেই হসপিটালে নিয়ে গেছিস। হা হা হা, কী করবো বল? তোর ইফটিজিংয়ের কথাটা শুনে মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। তারপরেও ওদের কাছে গিয়ে ভদ্রভাবে কথাগুলো বললাম, কিন্তু ওরা আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিল। তাই তো ওদেরকে মারতে হলো। কিন্তু পরে দেখলাম যে ওদেরকে কেউ সাহায্য করে নাই, সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন ওদের জন্য মায়া হলো। মনে হয় একটু বেশি মারা হয়ে গেছে, তাই সবাইকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, ঠিক কাজই করেছিস। যতই ওরা খারাপ কাজ করুক, তবুও মানুষ তো। তো ভাইয়া, ওদের এখন কেমন অবস্থা জানিস নাকি? না রে তাসফি, জানা হয় নাই। সেটা দেখি তো, ডক্টরের কাছে ফোন করে জেনে নেই সবার কেমন অবস্থা। অতঃপর পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে ফোন করলো আর বলে উঠল, হ্যালো ডক্টর, ওই ছেলেগুলো কেমন আছে এখন? ও শিহাব সাহেব, ওই ছেলেগুলোর অবস্থা তো আগের থেকে ভালো ছিল, কিন্তু ওদের বাবারা এসে সবাইকে নিয়ে চলে গেছে। শিহাব সাহেব, আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। এরা সবাই কিন্তু শহরের নাম করা লোকদের ছেলেপেলে। ওদের উপরে কথা বলার মতো কেউ সাহস পায় না। আর আপনি তো সরাসরি ওদেরকে মেরে বসেছেন। ওদের বাবারা তো আপনার উপর অনেক রেগে আছে। আপনার বোনটাকে সেভ করে রাখবেন, নয়তো আপনার বোনের সাথে কিছু অঘটন করে ফেলতে পারে। আরে ডক্টর সাহেব, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার পরিচয় তো আপনাকে বলেই দিয়েছি। আর জানেনই তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করি। এখন থেকে এই এলাকার সব মেয়েরাই নিরাপদ থাকবে, সেই ব্যবস্থা আমি করব। ভাইয়া, ডক্টর কি বললো রে? ওদের অবস্থা এখন আগের থেকে ভালো, কিন্তু সুস্থ হওয়ার আগে ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এখন রুমে গিয়ে বিশ্রাম করো, ওসব পরে দেখা যাবে। তাসফি নিজের রুমে চলে আসে আর ওর বেবি ডলটা নিয়ে খেলা করতে থাকে। তার বেবি ডলটাকে খুব পছন্দ হয়েছে। এই 2 দিন তাসফি যখনই ঘরে থাকে তখনই পুতুলটা নিয়ে খেলা করে। শিহাব ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্তি এসে যায়। ল্যাপটপটা অফ করে রুম থেকে বের হয়ে গেল। হঠাৎ খেয়াল করে দেখে তাসফিরের রুমে কেউ হাসাহাসি করতেছে। চুপি চুপি দরজার কাছে গিয়ে উকি দিল। তাসফির কাণ্ড দেখে তো শিহাব পুরাই অবাক। আরে, একেবারে ছোটদের মতো বেবি ডলটাকে নিয়ে খেলা করছে। মনে হচ্ছে এই প্রথম এমন জিনিস দেখলো। অনেকগুলো পুতুলের আগেও কিনে দিয়েছিল।
তবে এইটা মনে হয় সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই এমন ছোট বাচ্চাদের মতো করছে। শিহাবের বোনটা আসলেই পাগলি। শিহাব ফোনটা হাতে নিয়ে বেস্ট ফ্রেন্ড তাহসিনকে ফোন করলো আর নদীর পাড়ে আসতে বলল। বিকালে তাহসিনের সাথে খুব ভালো সময় কাটিয়ে বাসায় ফিরে আসলো। সকালবেলায় তাসফির রেডি হয়ে শিহাবের ঘরে যায়। আজকেও দেখে শিহাব ঘুমিয়ে রয়েছে। এটা দেখে তাসফির অনেক রাগ হয়। তারপর শিহাবকে জোর করে ঘুম থেকে উঠাই। শিহাব আলতো করে চোখটা খুলে দেখে তাসফি পুরো তৈরি হয়ে এসেছে। এখন ওকে স্কুলে নিয়ে যেতে হবে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর হালকা নাস্তা করে তাসফিকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দুজনেই পৌঁছে যায়। শিহাব তাসফিকে ক্লাসের দিকে এগিয়ে দিতে যায়, কিন্তু স্কুলে প্রবেশ করা মাত্রই অনেকগুলো ছেলে মেয়ে দৌড়ে আসে। সবাই খুশি, কারণ শিহাব ওই খারাপ ছেলেগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়েছে। ছেলেগুলো শিহাবের সাথে কথা বলে বলে চলে যায়। সেদিন তো কেউ শিহাবের সাথে কোনো কথাই বলতে পারে নাই। ছেলেগুলো শিহাবের সাথে কথা বলে চলে যায়, কিন্তু মেয়েরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় আর হেসে হেসে কথা বলতে থাকে। এদিকে লামিয়া দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। মেয়েগুলোর এসব কাণ্ড দেখে তো প্রচণ্ড রাগ হতে থাকে। মেয়েগুলো যতই শিহাবের সাথে লেগে লেগে সেলফি তুলছে আর হেসে হেসে কথা বলছে, লামিয়া ততটাই গরম হতে লাগলো। কারণ শিহাবকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু লামিয়া বেশি রাগ করতে গেলেই কান্না করে দেয়। ঠিক সেটাই হচ্ছিল। লামিয়া প্রায় কান্না করে দিবে, চোখ দুইটা ছলছল করছে। এমন সময় তাসফির লামিয়ার এই কাণ্ডটা খেয়াল করে আর দেখে লামিয়া প্রায় কান্না করে দিবে এমন ভাব। তাসফির শিহাবের কানের কাছে মুখ নিয়ে যায় আর বলে, এই ভাইয়া, এখন এসব সেলফি তোরা বাদ দে। একজন কিন্তু তোর এসব কাণ্ড দেখে রাগে এখন কান্না করে দিবে, আর একবার কান্না করলেই তোর অবস্থা কিন্তু খারাপ। শিহাব তাসফিরের কথা একেবারে অবাক হয়ে যায়। তাসফিরের দিকে ব্রু কুঁচকে তাকায় আর বলে, কিরে, এখানে আবার এমন কি আছে? সেটা পরে বলবো, এখন যা বলছি তাই কর। এদেরকে সরিয়ে দিয়ে কেটে পড় এখান থেকে। ধুর, তাসফির কথা তো কিছুই বুঝতে পারলাম না। কে আবার আমার অবস্থা খারাপ করবে? তবে তাসফি যতক্ষণ কথাটা বলল, এখান থেকে চলেই যাই, কি হবে সেটা পরে দেখা যাবে। কলেজ থেকে বের হয়ে গেলাম। আসলে ব্যাপারটা হলো অনেক ক্ষুধা লাগছে। চারদিকে তাকিয়ে দেখি একটু দূরে ভালো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দুপুরে তাসফির বাসায় চলে আসে। আজকে কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। টেবিলে বসে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসে। একটু পর শিহাবের ফোনটা বেজে ওঠে। আসসালামু আলাইকুম মামি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি রে বাবা। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বলো, তোমাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু তোর মামার অবস্থা বেশি একটা ভালো নেই। যদি একটু এসে দেখে যাস গ্রামের বাড়িতে তাহলে ভালো হয়। তো এই ঘটনাটা আমাকে আগে বলো নাই কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। কিরে শিহাব, পাগল হয়ে গেলি নাকি? ডাক্তার না দেখিয়ে কি আমরা এখন বসে আছি? তোর মামা আগের থেকে অনেক সুস্থ। তুই শুধু তোর ছোট বোনকে নিয়ে এসে দেখে যা। তোর আব্বু আম্মুকে ফোন করেছিলাম, তারা বলল যে তাদের প্রচুর কাজের চাপ। তুই তো ছুটিতে আছিস, তাহলে তো কোনো সমস্যাই নাই। তুই তাপসিকে নিয়ে কালকে সকালে রওনা দে। আচ্ছা মামি, ঠিক আছে। আমি কালকে সকালেই তাসফিকে নিয়ে গ্রামের দিকে আসছি। মামাকে দরকার হলে আরও ভালো ডক্টর দেখাবো এইখানে নিয়ে এসে। তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, আমার জন্য আমার পছন্দের সব কিছু রান্না করে রাখবা। আরে পাগল রে, ঠিক আছে, তোর সব পছন্দের খাবারগুলো রান্না করে তোকে খাওয়াবো। শিহাব তার মামির সাথে কথা বলে, ফোনটা রেখে দিল। তারপর তাসফিকে গিয়ে বলল, কালকে যেন সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নেয়। কালকে সকালেই মামা বাড়ির দিকে রওনা দিব। তাসফি তো শিহাবের কথা শুনে খুব খুশি হলো, কারণ অনেক দিন হলো মামা বাড়িতে যাওয়া হয় নাই। তাসফি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। তার অনেক খুশি লাগছে। আর তার মামার মেয়ে মুনিয়া তো আছেই। এবার অনার্স তৃতীয় বর্ষে। মুনিয়ার সাথে তাসফির অনেক ভালো সম্পর্ক। মামা বাড়িতে গেলে দুজন দুজনকে ছাড়া চলতেই পারে না। তাসফিকে দেখলে মুনিয়া অনেক খুশি হবে, এটা ভেবে তাসফি মনে মনে বেশি খুশি হচ্ছে।
কালকে যাওয়ার খুশিতে সবগুলো কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে ফেলেছে। শিহাব সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেল। এই 2 দিনে উঠতে অনেক দেরি করে ফেলেছিল, কারণ একটু ক্লান্ত ছিল। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। আজকে আবার তার মামার বাসায় যেতে হবে, তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। একটু পরে তাসফি শিহাবের রুমে আসলো, আর শিহাবকে দেখেই হাঁ করে তাকিয়ে থাকলো। শিহাব এইটা দেখে বলে উঠল, কী রে তাসফি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো তাকিয়ে থাকবো না তো কি করব? প্রত্যেক দিন তো তোকে ডেকে ডেকে ঘুম থেকে উঠাতে হয়, কিন্তু আজকে তো দেখছি ঘুম থেকে উঠে কাপড় চোপড় প্যাক করাই শেষ। আরে আমার পাগলি বোনটা রে, আমাদের প্রত্যেক দিন অনেক সকাল করে উঠতে হয়, কিন্তু এই 2 দিন কী জন্য যেন ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। এখন থেকে তোর আর আমাকে ডেকে দেওয়া লাগবে না, আমি গিয়ে প্রতিদিন সকালে তোর কান ধরে টেনে উঠাবো। হি 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 হি। এই ভাইয়া, এটা কিন্তু একদম ঠিক হবে না। আমার একটু সকালবেলা ঘুমোতে ভালো লাগে, কিন্তু তোর মতো এত সময় ধরে ঘুমাই না। আমাকে একদম অশান্তি করবে না বলে দিলাম। হা হা হা। আচ্ছা ঠিক আছে, অশান্তি করব না। এবার তোর সব কিছু নিয়ে গাড়িতে রেখে দিয়ে আস, আমরা সকালের খাবার খেয়েই রওনা দিব। আচ্ছা আম্মু, তাহলে তাসফিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তোরা রওনা দিয়ে দে, কিন্তু সাবধানে যাস। পথে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানিয়ে দিবি। আরে আম্মু, তোমার ছেলেটা কি এখনো সেই ছোট আছে নাকি? অনেক বড় হয়ে গেছে। কত কিছু সহ্য করলাম এই কয়টা দিনে, আর এইটুকুতে তুমি ভয় পাচ্ছ? পথে কেউ সমস্যা করতে আসলে বেশি কিছু করব না, শুধু আমার সেই বিখ্যাত মেডিসিন কুতু কুতু দিব। হা হা হা। শিহাবের আম্মু শিহাবের কথা শুনে হেসে ওঠে। ওরে আমার পাগল ছেলেটা রে, তুই কি সারা জীবন এভাবে ছোটবেলার মতন করবি নাকি? আম্মু, তুমি আবার শুরু করলে এসব? আমি তো এখনো বড় হই নাই, যখন বড় হব তখন লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো। কি ভাইয়া, তুই কি বললি? তুই এত বড় হস নাই। ওরে তোর জন্য তো আমার ভাবিকে আগে থেকেই তৈরি করে রেখেছে, শুধু সময় মতো তোরাতে ধরিয়ে দেব। আমার ভাবিটাও তোকে অনেক পছন্দ করে, কিন্তু তোকে এখনো বলতে পারি নাই। একদম মার লাগাবো একটা, ফাজিল কোথাকার। এখন চল গাড়িতে গিয়ে বস। অতঃপর তারা দুজন মিলে গাড়িতে গিয়ে বসলো। যাওয়ার আগে একবার জিনিসপত্রগুলো দেখে নিল। সবকিছু ঠিক আছে। তারপর গাড়িটা স্টার্ট দিল। শিহাব তার বাবা মাকে বিদায় দিয়ে চলতে শুরু করলো। পুরো রাস্তা দুজনে মজা করতে করতেই গেল। আসরের আজানের সময় তার মামার বাড়িতে পৌঁছে গেল শিহাব আর তাসফি। গাড়ি থেকে নামতেই তাদের মামি বাড়ি থেকে দৌড়ে চলে আসে। তারপর দুজনকেই, কি রে তাপসি, কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মামি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, এই তো রে মা, আমিও অনেক ভালো আছি। বাবা, কত বড় হয়ে গেছিস তুই। চেহারাটাও তো মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এই যে মামি, আমাকে আর লজ্জা দিতে হবে না। আমার নিজের ভাইটা কখনো তো আমাকে এমন করে প্রশংসা করে নাই। সব সময় হয় পেতনি, না হয় কত কিছু বলে। এই তুমিই এখন আমার এত প্রশংসা করলে। ওরে আমার পাগলি রে, নিজের বোন যত সুন্দরী হোক না কেন, ভাইয়ের কাছে বোন সব সময় পেতনির মতোই হয়। এই যে শিহাব সাহেব, কেমন আছেন আপনি? যাক, অনেক সময় পরে কারোর নজর তো আমার দিকে পড়লো, এটাই অনেক আমার জন্য। ওরে পাজি রে, আমার নজর সবার দিকেই থাকে। তোরা তো আমার চোখের মণি রে, তোদেরকে আমি খুব ভালোবাসি। তো বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মামি, আমি তো খুব ভালো আছি, কিন্তু ওই তাসফির বাচ্চা কি আমার ভালো থাকতে দেয় নাকি বলো? সকালবেলা একটু ঘুমিয়ে থাকলে চেঁচিয়ে চেঁচিয়ে কানের সব পোকা বের করে দেয়, নিজে তো নাক ডেকে ঘুমায়, আর আমি ঘুমালেই ওর গায়ে যত জ্বালা। ওই কি বললি তুই? আমি তোকে সবসময় জ্বালাতন করি? গাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বাড়িতে আরো অনেক লোকজন আছে। সবাই মামির আত্মীয়। শিহাবদের দেখেই সবাই এগিয়ে আসলো। সবাই শিহাবের অবস্থা জানতে চাইলে এইটা শুনে তার মামি বলে ওঠে, এই তোরা কি করছিস সবাই? বেচারা দুইজন অনেক পথ খরচ করে এখানে কেবল এসেছে, আর তোরা ওদেরকে জাপটে ধরেছিস। তাপসি, তোরা আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর বোকাগুলোরে সময় দিস।
শিহাব তার মামির কথা শুনে সবাই লজ্জা পেল। শিহাব আর তাসফি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসলো। মামি শিহাবকে একটা রুম দেখিয়ে দিয়ে তাসফিকে নিয়ে চলে গেল। কাঁধ থেকে জিনিসগুলো নামিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার মামিদের পরিচয় দিয়ে নিই। এই গ্রামের সবচেয়ে বড় লোক হলো আমার মামিরা। অনেক জায়গা জমি থাকার কারণে গ্রামে তাদেরই 2 তলা বাড়ি আছে। অবশ্য এই জায়গা জমির জন্য আমার মামার অহংকার নেই, সবাইকে সমানভাবে দান করে দেয়। এক কথায় বলতে গেলে খুবই দয়ালু আমার মামা। যাই হোক, ফ্রেশ হয়ে বের হলাম, তখনই মামি খাবার জন্য ডাক দিল। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে তো শিহাব অবাক হয়ে গেছে, কারণ সব রকম পছন্দের খাবার টেবিলে সাজানো। শিহাব খুশি মনে গিয়ে টেবিলে বসে পড়ে। শিহাব ভালো করে লক্ষ্য করে দেখে যে মুনিয়া নাই। আসার পর থেকে তো মুনিয়াকে দেখতে পেলাম না। আচ্ছা মামি, মুনিয়া কোথায় গেছে? ও মুনিয়া তো ওর বান্ধবীর বাসায় গেছে। ওর বান্ধবীর আজকে বিয়ে, একটু পরেই চলে আসবে। তারপর দেখবি গল্প করতে করতে তোর মাথা কেমন খারাপ করে দেয়। হ্যাঁ, মেয়েদের তো ওই একটা স্বভাবই আছে, গল্প করতে করতে সবার মাথা খারাপ করিয়ে দেওয়া। শিহাব এই কথা বলে তাসফিরের দিকে তাকিয়ে দেখে সে শিহাবের দিকে রাগী চোখে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই রে কাম সারছে, তাসফির এমনিতেই আমার মাথা খারাপ করে দেয়, তারপর আবার ওরই সামনে ওদের স্বভাব নিয়ে কথা বলেছি। আমার কি হবে সেটা বুঝতে পারছি। আজকে আর মার খাওয়ার অভাব হবে না। তাসফির শিহাবের দিকে রাগী লুকে তাকিয়ে আছে আর মনে মনে গালাগালি করছে। এটা তাসফির নিত্যদিনের অভ্যাস। যখন শিহাবকে মারতে পারে না তখন হাজারো রকমের গালি দেয়। শিহাব খাওয়া শেষ করে রুমে চলে আসলো। যাক বাবা, বেঁচে গেছি। তাসফি আমাকে কিছু করে নাই, যেভাবে রেখেছিল তাতে তো আজকে অবস্থা একদম খারাপ ছিল। অন্যদিকে তাসফিও খেয়ে দিয়ে রুমে চলে যায়। তারপর নিজেদের বিছানা গুছিয়ে নেয়। ঘুমাতে যাবে তখনই তাসফির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে লামিয়া ফোন করেছে। হ্যালো লামিয়া আপু, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি তো ভালো থাকতে দিচ্ছ না। আজকে কলেজ টাইমের লাস্ট পর্যন্ত তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু আজকে আসলেই না। তোমার সাথে প্রত্যেক দিন আমি একটু গল্প করি, সেটা আজকে মাটি করে দিলে। তো তোমার কি হয়েছে একটু বলো তো। এই রে, সরি আপু, তোমাকে কথাটা বলতে একদমই ভুলে গেছি। আমি আজকে গ্রামে আমার মামার বাসায় এসেছি। গতকাল মামি ফোন করে বললো যে তোর মামা অসুস্থ, তাই মামাকে দেখতে চলে আসছি। সরি, তোমাকে বলতে ভুলে গেছি। না সমস্যা নাই, সেটা ঠিক আছে। তো তোমরা কবে ফিরবে গ্রাম থেকে? তোমাকে অনেক মিস করতেছি। এই যে লামি আপু, একদম মিথ্যা কথা বলবে না। তুমি যে কাকে মিস করতেছো সেটা খুব ভালো করেই জানি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? নাকি সেদিন ভাইয়া যখন ওই আপুদের সাথে সেলফি তুলতেছিল তখন তো তুমি রাগে প্রায় কেঁদেই দিয়েছিলে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে সব বুঝে গেছি। এত ভালো ছেলেরা তোমাকে প্রপোজ করলো, একটাকেও গ্রহণ করলে না। আর আমার ভাইয়াকে একবার দেখেই তুমি তার ব্যাপারে জানতে চাইলে। আমাকে একবার পিচ্ছি ভেবেছো? তুমি তো অনেক বড় হয়ে গেছো, তাই না? আমি এত ছেলেদেরকে রিজেক্ট করে দিয়েছি, কারণ তাদের একটাকেও আমার পছন্দ হয় না। আমি তো বললাম যে তোমার ভাইয়াকে সেদিন সবারই ভালো লেগেছিল। যেদিন তোমার ভাইয়া ওই খারাপ ছেলেগুলোকে মেরেছিল সেদিন আমার খুব ভালো লেগেছিল। ওই জন্য তোমার কাছ থেকে তোমার ভাইয়ার সম্পর্কে জানতে চাইলাম। লামি আপু, সত্যি করে বলো তো, আমার ভাইয়াকে তুমি পছন্দ করো না? তাসফি তুমিও না, শুধু বেশি বেশি বলো। বলেই ফোনটা কেটে দিল। তাসফি মনে মনে হেসে দেয়, কারণ সে জানে যে লামিয়া আপু শিহাবকে অনেক ভালোবাসে। কারণ সেদিন কলেজের থেকে লামিয়া চোখ দেখে বুঝে গিয়েছিল। এইসব কথা ভাবতে ভাবতে মুনিয়া ঘরে চলে আসে। তাসফি মুনিয়াকে দেখে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আরে আপু, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি তাসফি, সত্যি তোমাকে এতদিন পর দেখে না আমার অনেক ভালো লাগলো। আমি খুব খুশি হয়েছি, তোমার সাথে অনেক মজা করতে পারবো। আচ্ছা তাসফি, শিয়া ভাই আসে নাই? হ্যাঁ, বলটা এসেছে তো, না হলে আমি কেমন করে আসতাম বলো। প্রায় সারাদিন ড্রাইভিং করে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। রুমে গিয়ে দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে খাওয়ার সময় আমাদের দুজনকে অনেক অপমান করেছে। কালকে সকালে আসতে দাও, আমরা দুজন মিলে ওর অবস্থা 12টা বাজাবো। আরে ছাড়ো তো তাসফি, ভাইয়া মনে হয় আমাদের সাথে মজা করছে, এতে তুমি অত ক্ষেপে যাচ্ছ কেন? ওই বান্দরটা মজা করলে কি আমি এত রেগে যেতাম নাকি? আমাদের মেয়েদের বিরুদ্ধে কথাগুলো বলেছে। শয়তানটা বলে
যে আমরা নাকি সারাদিন ধরে গল্প করতেই থাকি আর ওরা সেটা শুনে পাগল হয়ে যায়। মুনিয়া তাসফিদের কথা শুনে হেসে দেয়। তাসফিদ মুখের দিকে তাকিয়ে দেখে ওর রাগ হয়ে গেছে। রাগ করা মুখটাও দেখতে অনেক ভালো লাগছে। তারপর তাসফিকে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। বিছানা ঠিক করে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। শিহাবের ফজরে আজান শুনে ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে অজু করে নামাজটা আদায় করে নিল। মামার সাথে দেখা করা হয় নাই। ইস, কালকে এত জার্নি করে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই আসল কাজটাই করা হয় নাই। আসছি মামাকে দেখতে, কিন্তু তাকেই দেখা হলো না। তাড়াতাড়ি করে মামার রুমে চলে গেলাম। দরজার বাইরে থেকে শুনি মামা মামি ভিতরে গল্প করছে। এই যে মামি, ভিতরে আসতে পারি? আরে শিহাব, ভেতরে আয়। এতে আবার অনুমতি নেওয়ার দরকার আছে নাকি? মামার বাড়িতে আসছিস, রুমে চলে আসবি পাগল। সবই ঠিক আছে মামি, কিন্তু তোমাদের নিজেদের তো কিছু প্রাইভেসি আছে, তাই না? আমি এভাবে হুট করে চলে আসলে তো অনেক খারাপ দেখায়। আচ্ছা হয়েছে, তোর আর খারাপ দেখানো লাগবে না। আয় ভেতরে আয়, তো বল কি বলবি? কি আর বলবো, দুঃখের কথা। আসছি হলো মামাকে দেখতে, কিন্তু কালকে সারাদিন রাস্তায় জার্নি করার পরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে মামার সাথে দেখা করার কথা মনেই ছিল না। এখন সকালে উঠে নামাজটা পড়ে মামার কথা মনে হলো, তাই তো ছুটে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে বস, কথা বল, আমি তোদের জন্য নাস্তা রেডি করি। শিহাবের মামি চলে গেল নাস্তা তৈরি করতে, আর শিহাব তার মামির সাথে কথা বলতে লাগলো। তার মামার এখন শরীরের অবস্থা অনেকটাই ভালো। বেশ কয়েকদিন যাবৎ কিছুই খেতে পারতো না। তার মামা শুধু তার একমাত্র মেয়ে মুনিয়ার চিন্তা করে, কিন্তু শিহাব বোঝে না যে ওই পিচ্চিটার জন্য এত চিন্তা করা লাগবে কেন। আসলে মুনিয়াকে পিচ্চি বলেও সে এখন অনার্স 3য় বর্ষে পড়ে। সো বুঝতেই তো পারছেন যে কতটা ছোট মুনিয়া। শিহাব তার মামার সাথে কথা বলা শেষ করে পেতনি দুইটার খোঁজ করতে লাগলো, মানে মুনিয়া আর তাসফির খোঁজ করতে লাগলো। শিহাব এখানে আসলেই ওদের দুইটাকে এই নাম ছাড়া ডাকে না। শিহাব ওদের রুমে দরজায় গিয়ে দেখলো দরজাটা খোলা আছে। এইটা দেখে শিহাব বলে উঠে, আচ্ছা মামি, পেতনি দুইটা ঘরের দরজা ফাঁকা কেন? ওদেরকে একটু আগে ডাকতে গিয়েছিলাম, কিন্তু একটাও ঘুম থেকে উঠলো না। মুনিয়া দরজাটা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এখানে আসলেই যে ওদের এত ঘুম কই থেকে আসে সেটা আমার মাথায় ঢুকে না। তুই দেখ ওদেরকে ডেকে তুলতে পারিস কিনা। শিহাব তার মামির কথা শুনে একটা বাঁকা হাসি দিল। হা হা হা। ওদেরকে তুলতে পারবো না মানে? প্রত্যেকবার যেমন করে ঘুম থেকে উঠাই, এবারও সেইভাবেই ঘুম থেকে উঠাবো। অতঃপর শিহাব দরজাটা খুলেই ভিতরে চলে গেল। দুইটাকে 5 মিনিট ধরে অনেক ডাকাডাকি করলো, কিন্তু দুইটা একটু শব্দ করেও উত্তর নিয়ে আবার ঘুমিয়ে গেল। রাগটা এবার আর শিহাব কন্ট্রোল করতে পারলো না। দুইটা দুই কান ধরে টান দিল, হালকাভাবে ধরলেও উঠল না। তখন জোরে করে দুইটার কান ধরে জোরে দিল টান। দুইটাই ও মাগো বলে লাফিয়ে উঠল। ওরে ওরে, কোন হারামজাদা রে এই কাজটা করেছে? আমাকে ছাড় বলছি, আমার ব্যথা লাগছে তো। এই তো আমি হারামজাদা, তোর কান ধরেছি। এবার তো কানটা ছিঁড়ে তারপর থামবো আমি। ঘুম থেকে না উঠে মরার মতো পড়ে আছিস। ভাইয়া, এটা কিন্তু তুমি একদমই ভালো করছো না। আমার সুন্দর কানটা তুমি এইভাবে ধরে রাখছো কেন? আমার ব্যথা লাগছে তো, ছেড়ে দাও। ওই মুনিয়া পেতনি, তোদের কানটা কি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? সেই যে ঘুমাইছিস, এখনও ওঠার নামগন্ধ নাই। এদিকে সূর্য প্রায় মাথার উপরে উঠতে চলল। আমার মামা তোর কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে যাচ্ছে, আর তুই কিনা ঘুমাচ্ছিস। এটা তুমি কি বলো ভাইয়া? বাবা তো এমনিতেই অসুস্থ হয়ে গেছে, বয়স তো হলে দুর্বল হয়ে পড়বেই। মুনিয়া কথাটা বলতে বলতে ভালো করে চোখ খুলে, তারপর শিহাবের দিকে তাকিয়ে চোখ থেকে সব ঘুম উড়ে যায়। কারণ শিহাবকে দেখে মুনিয়া ক্রাশ খেয়ে যায়। এটা আর নতুন কিছু না, ছোটবেলা থেকেই মুনিয়া শিহাবকে অনেক পছন্দ করে আর বয়সের সাথে সাথে ভালোবেসে ফেলে, কিন্তু কখনো শিহাবকে বলতে পারে নাই। আর ভয় পেত যদি শিহাব এই ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়। শিহাব মুনিয়াকে ধাক্কা দেয় আর বলে ওঠে, কি রে মুনিয়া, এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোদের কি আবারও কি কানমলা খাওয়ার শখ হয়েছে নাকি? না না, আর শখ নাই কানমলা খাওয়ার, উঠতেছি তো আমরা।
এই প্রত্যেকবার মামা বাড়িতে এসে আমাদেরকে এভাবেই ঘুম থেকে জাগিয়ে তুলিস? তোর কি এই একটা স্বভাব কি আর দূর হবে না নাকি? না রে, তোরা তো দেখতেছি উঠতেছিস না। এবার আমি তোদেরকে শিহাব কথাটা বলতেই দুজনে ভয় পেয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। শিহাব ওদের কাণ্ড দেখে হাসতে থাকে। তারপর রান্নাঘরে চলে যায়, গিয়ে দেখে তার মামি রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। শিহাব আস্তে করে তার মামির পিছনে গিয়ে দাঁড়ালো আর বলে উঠল, এই যে মামি, কি রান্না করতেছো তুমি? এত সুঘ্রাণ বের হয়েছে যে এখনই খেতে ইচ্ছা করছে। তুই আবার কখন আসলি আমার পেছনে? আমি বুঝতেই পারি নাই। ওহ, তোর জন্য পায়েস রান্না করেছি। তুই তো এটা সকালে খেতে খুব পছন্দ করিস, তাই এখন রান্না করে দিচ্ছি। মামি, আমি কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার সময় শহরে নিয়ে যাব। মামা এই গ্রামে থেকে ভালো চিকিৎসা পাচ্ছে না, এইটা আমার বোঝা হয়ে গেছে। আমি কালকেই সবাইকে নিয়ে রওনা দিব। সব কিছু আজকে গুছিয়ে নাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যে কয়দিন ছুটিতে আছি তোমাদের সাথেই থাকবো। তাসফি আর মুনিয়া ওখানে গিয়ে আনন্দ করবে। আচ্ছা, তুমি রান্না করো, আমি চলে যাচ্ছি। শিহাব রান্নাঘর থেকে বেরিয়ে তার মামার ঘরে যেতে লাগলো। তখনই তাসফি আর মুনিয়া শিহাবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এই যে নবাবজাদা, আমাদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর সাহস আপনাকে কে দিল শুনি? তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবে ঘুম থেকে কান ধরে টেনে তুলব। কথাটা বলতেই দুজন মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আরে আমি কি এখনো দাঁড়িয়ে থাকি নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পিছনে গিয়ে লুকালাম। এই যে দেখো মামা, এই দুইটা পেতনি আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? তারপর হঠাৎ একটা আওয়াজ আসলো, সাথে সাথেই ওরে বান্দর পোলা, আমাদের ভয়তে মামার পিছনে গিয়ে লুকাইছিস? এখন তো আমাদের হাত থেকে বেঁচে গেলি, আর কতক্ষণ পালিয়ে থাকবি? তোরা আমাকে কখনোই ধরতে পারবি না। এখন এখান থেকে যা তো, আমি মামার সাথে বসে গল্প করব। তাসফি আর মুনিয়া মুখ ভেঙচি কেটে রুমের থেকে চলে গেল। এদিকে শিহাব আর ওর মামা মেয়ে দুইটার কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয়। তারপর শিহাব ওর মামার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। একটু পরে মামি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। শিহাব তার মামাকে ধরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসায়। তখনই শিহাবের চোখ পড়ে বিরিয়ানির দিকে। শিহাব বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। পাশে তাকিয়ে দেখে পায়েস খুব সুন্দর করে সাজিয়ে রেখে। শিহাব খুব খুশি হয়ে খেতে বসে পড়ে। তখনই তাসফি আর মুনিয়া খাবার খেতে চলে আসে। তারপর শিহাবের দিকে তাকিয়ে দেখে খেতে বসে গেছে। কিরে ভাইয়া, তুই এত সোজা কেন রে? একটু ভালো খাবার দেখেই খেতে বসে গেলি, এভাবে বসতে একটুও লজ্জা করলো না? কিরে তাপসি, তোর লজ্জা কেন করবে? ওর নিজের মামা বাড়ি এসেছে, এখানে লজ্জার কি হলো বলতো শুনি? নাকি তুই ওর খাবার দেখে হিংসা করছিস, কোনটা? আমার বইয়েই গেছে ওই বান্দরটার খাবার দেখে লোভ করার জন্য। আমি কি ওর মতো নাকি যে সামনে যা পাবো ছোচার মতো খেতে বসে যাব? ওর তো লোভ সহ্য হয় না। এই তাপসি, তুই চুপ কর তো এখন। এত ভালো একটা ভাইয়ের সাথে সব সময় ঝগড়া করিস কেন? শিহাব কি মিষ্টি একটা ছেলে, তুই জানিস না? তুই যে ওর খাবারগুলো দেখে হিংসা করছিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। টেবিলে এসে বসে পর, তোর জন্য তোর প্রিয় খাবারগুলো রান্না করছি। এই বলে একটা প্লেট থেকে ঢাকনা উঠায়। তাসফি খাবারগুলো দেখে খুব খুশি হয় আর মুনিয়াকে নিয়ে খাবার খেতে বসে পড়ে। এদিকে মুনিয়ার খাবারের দিকে কোনো খেয়ালই নেই, এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে রয়েছে। শিহাবকে দেখে তার হার্টবিট বেড়েই চলেছে। এটাই মনে হয় ভালোবাসার আগের মুহূর্ত। মুনিয়া শিহাবকে নিয়ে ভাবতে থাকে, সব সময় ক্রাশ খায়। অপরদিকে মামি মুনিয়াকে কয়েকবার করে ডাক দেয়, কিন্তু মুনিয়ার কোনো সাড়া শব্দ পায় না। তাই ওকে ধাক্কা দেয় আর বলে, এই মুনিয়া, তোকে কতবার করে ডাকছি, শুনতে পাস নাই নাকি? মুনিয়া ওর মায়ের কথায় চমকে ওঠে, কারণ এতক্ষণ শিহাবকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিয়েছিল, তাই কিছু শুনতে পায় নাই। হ্যাঁ আম্মু, বলো কি বলছো? শোন মুনিয়া, আমরা কালকে তাফসিদের বাসায় যাব। শিহাব অনেক করে বলল আমাকে, তাই আর রিকোয়েস্টটা ফেলতে পারি নাই।
কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখিস, কালকে আমরা রওনা দিব। মামির কথা শুনে মুনিয়া আর তাসফি একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। দুজনের ভাবতেও পারে নাই তাদের জন্য এমন একটা খুশির সংবাদ আসতে চলেছে। দুজনেই খুব খুশি হয়। খাওয়াটা শেষ করেই দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিনটা কেটে যায়। সকালবেলায় সবাই তৈরি হয়ে নেয়, সবাই বাড়ি থেকে বের হবে এমন সবাই তাসফি লামিয়াকে ফোন করে। হ্যালো লামিয়া আপু, আমরা আজকে চলে আসতেছি, তুমি রাগ করো না। আমি কিন্তু কালকে কলেজে ভাইয়াকে সাথে নিয়ে আসব, আর তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ওই ফাজিল মেয়ে, তোমার ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমি কি করব? আমার লাগবে না তোমার ভাইয়ের সাথে পরিচিত হওয়া। আরে লামিয়া আপু, এরকম করলে কি হয় নাকি বলো? যাকে ভালোবেসে ফেলেছো তার সাথে তো দেখা করতে লজ্জা লাগবেই, তাই না? এখানে অপেক্ষা করো, কালকে আসতেছি। এই তাসফি, টুট টুট টুট, ফোনটা কেটে গেল। কথা বলা শেষ করার পর মনে মনে হেসে দিলাম, সাথে অনেক লজ্জাও লাগতেছিল। যাক, ব্যাপার না, আজকে দেখা যাবে কি করা যায়, কালকে দেখা যাবে কি করা যায়। এদিকে শিহাব সবাইকে গাড়িতে বসিয়ে সবকিছু ঠিকঠাক করে নিল। মুনিয়া শিহাবের পাশের সিটে বসতে গেল, কিন্তু তার আগেই তাসফি গিয়ে বসে পড়ল আর শয়তানি একটা হাসি দিল। মুনিয়া একটু রাগ করে পিছনে গিয়ে বসে পড়ল। শিহাব সবাইকে ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গেল। তারপর লুকিং গ্লাসটা ঠিক করে নিল যাতে করে পিছনে সবাইকে দেখতে পারে। সবার প্রস্তুতি ঠিক হয়ে গেলে ড্রাইভ স্টার্ট করলো। আজকে কী কারণে যেন গাড়িটা চালাতে অনেক ভালো লাগছে। সবাই গল্প শুরু করে দিয়েছে, বিশেষ করে তাসফি, মুনিয়া আর মামি তিনজনে অনেক হাসাহাসি করছে। এদের কাণ্ড দেখে শিহাব বুঝে গেল যে বাসায় যেতে যেতে কানের অবস্থা খারাপ করে দিবে এরা। শেষে কানটাকে আবার আইসিইউতে ভর্তি না করা লাগে। অনেকটা জার্নি করার পর বিকালে বাসায় পৌঁছে গেল। শিহাব সবাইকে নিয়ে বাসায় ঢুকলো। মামাকে দেখেই তার আম্মু এসে জড়িয়ে ধরলো। দুই ভাই বোন অনেক দিন পর এক জায়গায় হলে যা হয় আর কি। বাসায় এসে তো সবাই অনেক খুশি। কদিন পর সবার সাথে দেখা হলো। নিজেদের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। তারপর শিহাব তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। সারাদিন গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর আবার তিনজন মিলে গল্প লাগিয়ে দিয়েছিল, একটা যেন যাচ্ছে তাই কাঞ্জ। শিহাব ফ্রেশ হয়ে বিছানায় শটাং হয়ে শুয়ে পড়ল। শিহাবের মনটা এখন শুধু একটা কথাই বলছে, শিহাব রে, তুই ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। মনটার কথা শুনে চোখ বন্ধ করলাম। তারপর আল্লাহই জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো মুখের উপর বৃষ্টি পড়তেছে। আরে, আমি তো ঘরে শুয়ে আছি, তো পানি পড়ে কই থেকে? চোখ খুলে দেখি তাসফি আর মুনিয়া আমার মুখে পানি স্প্রে করতেছে। লাফ দিয়ে উঠে পড়লাম। ওই তাসফি, আমারে কি শান্তি মতো ঘুমাতেও দিবি না নাকি? আচ্ছা মনি আপু, এখন রাত 9টা বাজে, যে কোনো মানুষ এই এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে চায়। আর এই বান্দর সেই যে মরার মতো ঘুমাইছে, ওঠার কোনো খবরই নেই। ওই শয়তান পোলা, তোর জন্য আজকে আমার বিকেলে ঘুরতে যেতে পারি নাই। ভাবলাম যে আজকে কত মজা করে ঘুরে বেড়াবো, তোর জন্য কিছুই হলো না। মুনিয়া, এই পেতনির সাথে তুইও শুরু করছিস? তোরা এখন যা এখান থেকে, আর কালকে বিকালে তোদের নিয়ে ঘুরতে বের হব। আমি অনেক ক্লান্ত, এখন খেয়ে ঘুমিয়ে যাব। অতঃপর শিহাব নিচে গিয়ে সবার সাথে খেয়ে নিল। রুমে এসে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলায় তাসফি একটু সকালে ঘুম থেকে উঠে যায়। তারপর মুনিয়াকে ঘুম থেকে ডেকে তোলে। উজু করে দুজন মিলে নামাজটা আদায় করে নেয়। তারপর দুজনে বসে বসে অনেক সময় গল্প করে। কলেজের সময় হয়ে গেলে তাসফি তৈরি হয়ে শিহাবের ঘরে চলে যায়। গিয়ে দেখে শিহাব ল্যাপটপ নিয়ে বসে আছে। তারপর শিহাবকে রেডি হতে বলে চলে যায়। শিহাব ল্যাপটপ অফ করে তৈরি হয়ে নিল। গাড়ির চাবিটা নিয়ে বাইরে আসতেই অবাক হয়ে গেল, কারণ মুনিয়া খুব সুন্দর করে সেজেছে। তাসফি আর মুনিয়া দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুনিয়া দেখতে এমনিতেই সুন্দর, তারপর আবার হালকা সেজেছে, যেন একটা পরীর সামনে দাঁড়িয়ে আছে। দুজনের হাব ভাব দেখে বুঝলো মুনিয়াও তাসফির সাথে কলেজে যাবে। তাই শিহাব ওদেরকে গাড়িতে বসতে ইশারা দিল। গাড়ি স্টার্ট করে ওদেরকে নিয়ে কলেজে চলে গেল।
তাসফি আর মুনিয়া দুজনে নেমে গেল। শিহাবও গাড়িটা পার করে ওদের কাছে আসলো। তারপর মুনিয়াকে নিয়ে কলেজের ভিতরে ঢুকলো। এদিকে লামিয়া ওর বান্ধবীদের নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। কি রে লামিয়া, আজ তো তাসফি ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দিবে, তো তুই কি করবি? আমি তো শিহাবকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখেই লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাআল্লাহ একদম রাজপুত্রের মতো। শিহাবকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। কথাগুলো বলতেই শিহাবের দিকে লামিয়া চোখ পড়ে। দেখে শিহাবের সাথে একটা মেয়েও এসেছে, আর মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে। শিহাবের সাথে একদম ক্লোজ হয়ে হাঁটছে, সাথে তাসফিও আছে। শিহাবের সাথে মেয়েটাকে দেখেই লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ শিহাবকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত শিহাবকে কোনো মেয়ের সাথে দেখে নাই, তাই মনটা খারাপ হয়ে যায়। এইটা আমি কি দেখছি? শিহাবের সাথে এই মেয়েটাকে? তাসফি তো জানে যে আমি ওর ভাইয়াকে কতটা ভালোবাসি, তাহলে এই মেয়েটাকে কই থেকে জোগাড় করে এনেছে? আরে লামিয়া, তুই মন খারাপ করিস কেন? মেয়েটা তো শিহাবের কোনো আত্মীয় হতে পারে। তুই আগে থেকে কত কিছু ভাবা শুরু করে দিয়েছিস। তাসফি তো বলছেই তোকে যে আজকে শিহাবের সাথে তোর কথা বলিয়ে দেবে, তাহলে তখনই মেয়েটার ব্যাপারে শুনে নিস। এখন চল ক্লাসে যাই। অতঃপর লামিয়াকে নিয়ে সবাই ক্লাসে চলে যায়। শিহাব তাসফিকে ক্লাসে দিয়ে বাইরে চলে আসে, তারপর মুনিয়ার সাথে হাঁটতে থাকে। কিরে মুনিয়া, তাসফির কলেজ কেমন লাগলো তোর? আমার তো তাসফির কলেজ অনেক পছন্দ হয়েছে। কলেজটা অনেক সুন্দর, সাথে তোকেও অনেক পছন্দ করি আমি, আর ভালোবাসি। এই কথাটা আস্তে করে বলল। এই মুনিয়া, কিছু বললি নাকি তুই? না, আমি আর কি বলবো, আমার বলার মতো আছে নাকি কিছু? এই শোন, আমার না অনেক ক্ষুধা লাগছে, চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নি কিছু। আমি সকালে কিছুই খাই নাই। এই তোদের কি আর কোনো কাজ নেই নাকি? ছেলেদের সাথে আসলেই কি খাওয়া লাগে নাকি? অবশ্য আমারও অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চল গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। অতঃপর দুজন মিলে খেতে চলে গেল। তারপর অনেক ঘোরাঘুরি করলো। তাসফির কলেজ শেষ হয়ে গেলে ওকে নিয়ে কলেজে গেল। গিয়ে দেখে তাসফি কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। শিহাবকে দেখেই ডাক দিল। এই ভাইয়া, মুনি আপুকে নিয়ে একটু এদিকে আয়, তোদের সাথে আমার কিউট আপুটার পরিচয় করিয়ে দিই। তাসফির কথা শুনে ওদের কাছে চলে গেলাম। তাসফি আমাদের কাছে এসে দাঁড়ালো। কি রে তাসফি, কার সাথে পরিচয় করিয়ে দিবি? এখানে যে কিউট আপুটা বসে আছে তার সাথে। ভাইয়া, এই হলো লামি আপু, এইবার অনার্স 3য় বর্ষে পড়ে, আমাদের কলেজের টপ সুন্দরী। যে কোনো ছেলেই যে তাকে দেখে ফিদা হয়ে যায়। কত যে প্রপোজ পেয়েছে সেটা মনে হয় নিজেও জানে না। তারপর শিহাবের কানের কাছে গিয়ে বলি, ভাইয়া লামি আপু তোকে ভালোবেসে ফেলেছে। তাসফির কথা শুনে ওর দিকে বড় চোখ করে তাকিয়ে থাকলাম। কি বলে কি তাসফি? এই যে লামি আপু, এইটা আমার ভাইয়া মেহেদি হাসান শিহাব, আর এটা হলো আমার মামাতো বোন মুনিয়া। গতকালই আমাদের বাসায় এসেছে। তাসফি লামিয়াকে শিহাবের সাথে পরিচয় সামনে নিয়ে আসলো। এই যে লামি আপু, এখন দুজন মিলে পরিচিত হয়ে নাও। লামিয়াকে দেখেই তো ফিদা হয়ে গেলাম। এটা যেন কোনো একটা হুড়পড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে মনে হয় ভুল করে নেমে এসেছে। লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিহাবের দিকে হা করে তাকিয়ে আছি। আজকে এত কাছ থেকে দেখতে পারছে, খুশির জন্য মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। লামিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু কোনো কথা বলছে না। এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। ওকে হালকা একটু ধাক্কা দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? লামিয়া শিহাবের ধাক্কাতে ভাবনার রাজ্য থেকে বের হলো। তাকিয়ে দেখে হাত বাড়িয়ে রেখেছে। তারপর লামিয়া হাত বাড়িয়ে দিল। হ্যালো, আমি ভালো আছি। জানো, তুমি যেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর তোমাকে দেখে অনেক ভালো লেগেছিল। এখন এই কয়টা বছরের মধ্যে কেউ এই ছেলেগুলোর সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায় নাই, আর তুমি এসেই ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে। লামিয়া কথা বলার ধরন দেখে হেসেই দিলাম। একদম বাচ্চাদের মতো কথাগুলো বলল। তবে তখনই তাসফির কথাগুলো মনে পড়ে গেল। এই লামিয়া নাকি আমাকে ভালোবাসে। এখনও তো বাচ্চাদের মতোই কথা বলে। আমার তো মনে হচ্ছে যে এখনও বড় হয় নাই। আমি হেসে দিতেই লামিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। এই তুমি হাসতেছো কেন? আমি হাসার মতো কোনো কথা বলেছি নাকি যে এইভাবে হাসতেছো? আরে
তুমি এতক্ষণ যেভাবে আমার প্রশংসা করলে সেটা শুনেই আমি হাসি থামাতে পারলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এখনো বড় হও নাই। তুমি তো বাচ্চাদের মতো কতগুলো বললে, আর চেহারাও তো বাচ্চাদের মতোই। তো এত বড় ক্লাসে পড়ছো কিভাবে? বলেই আবার হাসতে শুরু করলো। শিহাবের কথা শুনে বাকিরাও হেসে দিল। এই শিহাব, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি এখনো বড় হই নাই না? আমি এখন অনার্স তৃতীয় বর্ষে পড়তেছি, তবুও তুমি বলো যে আমি বড় হই নাই। আর সবাই বলে আমি নাকি ছোট মানুষের মতো কথা বলি। তো এতে আমার দোষটা কোথায়? তোমরা সবাই এইভাবে হাসলে সবাইকে মারবো কিন্তু, আমি বলে দিলাম। ওরে আল্লাহ, মেয়েটা দেখি রাগ করেছে। আচ্ছা, তোমাকে আর এভাবে বলবো না। তোমার তো দেখছি আমার বোনের সাথে ভালো মিল আছে। আমি তো আগে জানতাম না। সেটা তোমার না জানলেও চলবে। তো এখন বলো, তোমার সাথে এই মেয়েটার নাম কি? আর তোমার সাথে কি বিয়ে হয়ে গেছে নাকি? হাহাহা, কি যে ছোটদের মতো কথা বলো না তুমি। এই পেতনিটা হলো আমার মামাতো বোন। ওর নাম হলো মুনিয়া। তোমার সাথেই অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করে, কিন্তু অন্য কলেজে। এখনও মুনিয়া পেতনি তোমার মতোই কথাবার্তা বলে, যেন ছোট মানুষ কথা বলছে। এইভাবেই সবাই কথা বলতে থাকে। লামিয়া তো শিহাবের সাথে ভাব জমিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মুনিয়ার কেমন যেন খারাপ লাগছে। শিহাবের সাথে লামিয়াকে দেখতে পারছে না, কারণ মুনিয়াও শিহাবকে অনেক ভালোবাসে সেই ছোটবেলা থেকে। কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠে নাই, কারণ ছোটবেলায় একবার শিহাবকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু শিহাব একেবারেই না করে দিয়েছিল। সেই থেকে মুনিয়া শুধু মনে মনেই শিহাবকে ভালোবেসে গেছে। শিহাবের একটাই কথা, মামাতো বোনকে সে বিয়ে করতে পারবে না। তার পক্ষে এমনটা করা একেবারেই সম্ভব নয়, কারণ ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছে। নিজের আপন বোনের মতো ভাবে মুনিয়াকে, তাই একবারেই মুনিয়াকে না করে দেয়। মুনিয়া শিহাবের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শিহাব সবার উদ্দেশ্যে বলেই যে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারণ অনেক ক্ষুধা লেগেছে। দুপুরে কারো পেট একটা দানা পানিও পড়ে নাই। শিহাব সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আজকে সবার খাওয়ার বিলটা আমি দিব, সো যার যার মন মতো অর্ডার করে খেয়ে নাও। তারপর মুনিয়া, তাসফি আর লামিয়াকে নিয়ে একটা টেবিলে বসে গেল। লামিয়ার বান্ধবীরা অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। যে যার মতো করে খাবারের অর্ডার করলো। গল্প করতে করতে সবাই খেয়েও নিল। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বলল, আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিটিয়ে দিল। তখনই বাইরে থেকে তাসফি চিৎকার দিয়ে বলল, তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। শিহাব কথাগুলো শুনে তার মাথাটা তো 100-তে 100 গরম হয়ে গেল। এক দৌড়ে তাসফির কাছে গেল। শিহাবকে দেখে একটা ছেলে গাড়ি থেকে নেমে হাসতে লাগলো আর বলতে লাগলো, হা হা হা, এ দেখ তোরা, আমাদের হিরো বাবু আসতেছে। আজকে তো হিরোকে এমন ভাবে মারবো যাতে জীবনে দু চোখ দিয়ে দেখতে না পারে। সেদিন তো হুট করে এসে আমাদেরকে আক্রমণ করে বসলি, তোর বোনের জন্য আমাদেরকে এই অবস্থা করলি। তবে আয়, আজকে তোকে মেরে জমের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। না হলে আমার নাম জনি নয়, আর তোর সামনেই এদের ইজ্জত নষ্ট করব। এখন তোর বোনের দিকে দেখ কেমন করে ইজ্জত নষ্ট করি। এই বলে তাসফিরের শরীরের দিকে হাত বাড়াতে লাগলো। জনি কুত্তাটার কাণ্ড দেখে শিহাব মুচকি হাসলো। তাসফিরের পিছন থেকে গিয়ে খপ করে জনের হাতটা ধরে ফেলল। ওই তাসফির থেকে সবাই পিছনে সরে যা। এই কুত্তাগুলোর অবস্থা আজকে আমি খারাপ করে দিব, যাতে কোনো মেয়ের দিকেই আর তাকাতে না পারে। এই বলে জনের বুকে সজোরে একটা লাথি মেরে দিল। সাথে সাথে দূরে ছুটে গিয়ে পড়ল। মাথায় আগুন ধরে গেছে শিহাবের। আজকে ওদেরকে জমির বাড়িতে পাঠিয়ে ছাড়বে। শিহাব সব কয়টাকে ইচ্ছা মতো মারতে লাগলো। চারপাশে অনেক মানুষ এসে জমা হয়ে গেছে। শিহাব যেন একটা নেকড়ে হয়ে গেছে। জনির ছেলেগুলোকে তুলে তুলে আছাড় মারতে লাগলো। এইদিকে তাসফি, লামিয়া আর মুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। শিহাবের মারার ধরন দেখে বুঝে গেছে যে আজকে ওদের আর রক্ষে নাই। জনি উঠে গিয়ে শিহাবকে মার্শাল আর্টের মার দেয়। সাথে সাথে শিহাব কয়েক হাত দূরে গিয়ে পড়ে। তাসফি ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। শিহাব হাতের ইশারা করে তাসফিকে চুপ করে থাকতে বলল, না, এবার আমারও আসল ফাইট শুরু করে দিতে হবে। মার্শাল আর্টের ফাইট তো
তাহলে জনির সাথে এবার করতেই হয়। জনি তো জানে না যে এই শিহাব কোন লেভেলের মার্শাল আর্টিস্ট। মাটি থেকে উঠে জনির দিকে ঘিরেই মারামারি শুরু করে দিল। তাসফি আর মুনিয়া তো অবাক হয়ে গেছে, কারণ ওরা জানতো না যে শিহাব মার্শাল আর্ট জানে। দুজনে শিহাবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু লামিয়া অনেক ভয় পাচ্ছে, কারণ সে এসব মারামারি দেখতে পারে না। তার অনেক ভয় করে। তাসফিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। এদিকে জনি সমানভাবে লড়াই করে যাচ্ছে, দুজনেই যেন বাঘের বাচ্চা। শিহাবের দু চোখ রাগে লাল হয়ে যায়। এবার জনিকে আরও বেধারাম ভাবে মারতে শুরু করে, কিন্তু এবারে মারগুলো জনি সহ্য করতে পারে না, মাটিতে ছুটে গিয়ে পড়ে। শিহাবের রাগ একটুও কমে না, জনিকে মারতেই থাকে। জনির নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এইটা দেখে তাসফি দৌড়ে গিয়ে শিহাবকে জড়িয়ে ধরে, কিন্তু শিহাব কিছুতেই থামছে না। কোনো উপায় না দেখে লামিয়া আর মুনিয়াও দৌড়ে গিয়ে শিহাবকে চাপটে ধরে আর বলে ওঠে, আরে ভাইয়া, ওদেরকে আর মারিস না। দেখ, ওরা ভুল করে ফেলেছে, এবারের মতো ওদেরকে মাফ করে দে। জাউনিকে আর মারিস না, ছেলেটা তো মরে যাবে ভাইয়া। শিহাব, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শিহাব নিজেকে খুব কষ্ট করে শান্ত করলো, কারণ তাসফি আর লামিয়া শিহাবকে চাপটে ধরে আছে। শিহাব তার বোনকে খুব ভালোবাসে, তাই ওর কথাতে জনিকে ছেড়ে দিল। এতক্ষণ শিহাবের ভিতরে কোনো হুঁশ ছিল না, রাগটা চরম পর্যায়ে উঠে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখে জনের ছেলেরা সবাই যন্ত্রণাতে ছটফট করছে। এবার ওদেরকে দেখে মায়া হতে লাগলো। এই জনি, তুই কি জানিস যে আমার বোনকে আমি কতটা ভালোবাসি? আরে শুধু কি আমার বোন নাকি, তোর যদি বোন থেকে থাকে তাহলে তাহলে তাকেও নিজের বোনের মতোই ভাবি। আরে এটা তো তোরও বোন, তাই না? তাহলে এভাবে ওদেরকে বিরক্ত করিস কেন? নিজের বোন ভেবে এখন থেকে সব মেয়েদেরকে সম্মান করবি। অতঃপর শিহাব তাসফি আর লামিয়াকে নিয়ে চলে আসতে লাগলো। চারপাশে যেসব লোকজন জড়ো হয়েছিল সবাই জনির প্রতি ঘৃণা করতে লাগলো, তাকে বিভিন্ন কথা শোনাতে লাগলো। কিন্তু জনি এসব কথাতে কান না দিয়ে পকেট থেকে পিস্তলটা বের করে, তারপর শিহাবের দিকে তাক করে পরপর 3টা গুলি করে দেয়। শিহাবের হঠাৎ করেই পিছন থেকে পিঠে কয়টা গুলি লাগলো। প্রচণ্ড ব্যথায় মনে হলো রুহুটা এখনই বের হয়ে যাবে, পৃথিবীটা মনে হলো চারপাশে ঘুরছে। শিহাবের এই অবস্থা দেখে তাসফি ভাইয়া বলে চিৎকার করে উঠল, কিন্তু ওর কথাগুলো কেমন যেন প্রতিধ্বনি হয়ে শিহাবের কানে আসতে লাগলো। সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলো। দূরে চোখ পড়তেই দেখে তার বন্ধু তাহসিন তার দিকে দৌড়ে আসছে। এসেই তাকে ধরে ফেললো, বাবা মায়ের কণ্ঠ শুনতে পেল। তাহসিন, জনিকে আর ওর ছেলেগুলো হাসপাতালে ভর্তি করাবি, আর আমার নিয়ে চিন্তা করা লাগবে না, আমি একদম ঠিক আছি। এই, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আস্তে আস্তে শিহাবের চোখটা বন্ধ হয়ে আসলো। সবাই মিলে শিহাবকে নিয়ে হসপিটালের দিকে যাত্রা করলো। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে, আর ভাইয়া বলে চিৎকার করছে। একটু পর সবাই শিহাবকে হসপিটালে নিয়ে আসে। তাহসিন গিয়ে ডক্টরকে ডাক দেয়। ডক্টর এসে শিহাবকে এই অবস্থা দেখে অপারেশন রুমে নিয়ে যায়। তাসফি মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই মুনি আপু, আমার ভাইয়ের যেন কিছু না হয়, আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি। ভাইয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। লামিয়া এসে তাসফিকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, এই তাসফি, পাগলের মতো কথা বলো কেন? তোমার ভাইয়ের কিছুই হবে না, আমরা সবাই আছি তো। লামিয়া অন্যদিকে মুখ করে কান্না করতে থাকে। সবাই শিহাবের জন্য কান্না করছে, কারণ গুলি পরপর 3টা লেগেছে। লামিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে, তাই আরো বেশি কষ্ট পাচ্ছে। শিহাবের বাবা মা একটা বেঞ্চে বসে আছে। শিহাবের মা খুব কান্নাকাটি করছে। এই শোনো, আমার ছেলেটার যদি কিছু হয় না তাহলে আমি কিন্তু বেঁচে থাকতে পারবো না। তুমি যেভাবে হোক আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এই, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে অত দুর্বল নয় যে মাত্র 3টা করেছে ওর খারাপ কিছু হবে। আমার ছেলে একজন ছেলে রক্ষক, আল্লাহ তাআলা ওকে সাহায্য করবে, আমার ছেলের কিছুই হবে না। চুপ, একটু নিজেকে শান্ত করো। সবাই কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসে। তাহসিন ডক্টরের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, দেখুন, রোগীর শরীর থেকে বেশ খানিকটা রক্ত বের হয়ে গেছে। 1 ব্যাগ রক্ত লাগবে এক্ষুনি, নাহলে রোগীর সাথে খারাপ কিছু হয়ে যাবে। ডক্টর, কি বলছেন এসব খারাপ কথা? আমার বন্ধুর কিছুই হবে না। আমার আর শিহাবের রক্তের গ্রুপ সেম,
তাই আমি রক্ত দেব। আপনি রক্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। দরকার হলে যত রক্ত লাগে সেটা আমি দেব। তারপরেও আমার বন্ধুকে বাঁচিয়ে নিন। আপনি আমার সাথে ব্লাড ডোনেট রুমে আসুন, আপনার রক্ত পরীক্ষা করে নেওয়া হবে। হঠাৎ করেই ডক্টরের চোখ পড়ে দূরের একটা বেঞ্চের দিকে, যেখানে শিহাবের বাবা বসে আছে। দ্রুত সেখানে চলে যায়। আরে বন্ধু, তুই এখানে কি করিস? শিহাবের বাবা কথা শুনে মাথা তুলে তাকায় আর চোখ পড়ে ডক্টরের দিকে। সাথে সাথে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আরে দোস্ত, তুই তাহলে এখানকে বড় ডক্টর হয়েছিস? এখন তোর কাছে যে রুগীটা আছে সেটা আমারই ছেলে। তুই আমার মানিটাকে বাঁচিয়ে দে ভাই, তোর কাছে চির কৃতজ্ঞ থাকবো। কি বলিস তুই? ওইটা তোর ছেলে? আমি তো এটা জানতাম না। আমাকে এক্ষুনি অপারেশন রুমে যেতে হবে, পরে কথা হবে তোর সাথে। আগে তোর ছেলেটাকে সুস্থ করে নি। এই বলেই ডক্টর তাহসিনকে সাথে করে নিয়ে যায়। শিহাবের বাবার মুখে এক ঝলক হাসির রেখা ফুটে ওঠে। দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ, তুমি যা কিছু করো সবটাই মঙ্গলের জন্য করো। এই যে শিয়ারের মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই ডক্টর হলো আমার ছোটকালের বন্ধু। ছোটবেলা থেকেই দুজনে একসাথে বড় হয়েছি। ও হলো আমার ভাইয়ের মতো। তুমি দেখো, আল্লাহ তাআলা আমাদের ছেলেকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই যেন হয়। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। ডক্টরের কথা শুনে সবাই খুশি মনে বাইরে বসে থাকে। একটু পরে একটা নার্স এসে খবর দিয়ে যায় যে শিহাব সুস্থ আছে, কেউ যেন আর চিন্তা না করে। অপারেশন একটু পরেই শেষ হয়ে যাবে। কথাটা শুনেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আধা ঘন্টা পরে ডক্টর অপারেশন রুমের বাইরে চলে আসে। শিহাবের বাবা এগিয়ে যায় ডক্টরের কাছে আর বলে, এই যে আমার বন্ধু, তোর ছেলের যে বন্ধুটা রক্ত দিয়েছে, সত্যি ছেলেটা খুব ভালো। নাহলে আজকাল কেউ কোনো বন্ধুর জন্য এতটা করে না। ভাগ্যের সময় মতো রক্তটা দিয়েছিল, না হলে তো খারাপ কিছু হয়ে যেত। এই বন্ধু শুধু কি আমার ছেলের বন্ধুর প্রশংসা করে যাবে নাকি? তুই যদি না থাকতি তাহলে আমার ছেলেটাকে এত যত্ন করে অপারেশন কি করতো বল? আল্লাহ তাআলা তোকে তো আমার ছেলের জন্য পাঠিয়েছে। অনেক ভালো যে তুই এখানে আসছিস। আরে তুই কি শুধু আমার সাথে কথা বলবি নাকি? তোর ছেলের জ্ঞান ফিরে আসবে। তোরা সবাই ভিতরে চলে যা, ওর ভালো করে যত্ন নিস। আমি এখন গেলাম, আমার আরও রোগী দেখতে হবে। সবাই ডক্টরকে ধন্যবাদ জানিয়ে ভিতরে প্রবেশ করে। দেখে শিহাব শুয়ে আছে। শিহাবের মা গিয়ে শিহাবের পাশে বসে আর বাকিরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে পড়ে। শিহাব বাবা, চোখ খোল, দেখ আমি তোর মা এসেছি। শিহাব মায়ের কথা শুনে আস্তে করে চোখ মিলে তাকায়। শিহাবের জ্ঞান এসেছে দেখে সবাই অনেক খুশি হয়। শিহাব মায়ের দিকে তাকিয়ে হালকা করে হাসি দেয় আর বলে ওঠে, আরে আম্মু, আমার কিছুই হয় নাই, সামান্য কয়েকটা গুলি লেগেছে মাত্র, সেটাতে আমার কিছুই হবে না। শিহাব, তোর এই অবস্থা এই জনি জানোয়ারটার করেছে। আমি ওদেরকে শেষ করে ফেলবো। তুই শুধু একবার আমাকে অনুমতি দে। এই তাহসিন, পাগলামি করিস না। ছেলেটা বুঝতে পারে নাই, ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আসলে তাসফির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল। সবাইকে কি হসপিটালে ভর্তি করাইছিস? হ্যাঁ, করাইছি ভর্তি। তোর নিজের জীবন এদিকে বিপন্ন, অন্যদিকে তুই ওদেরকে নিয়ে চিন্তা করতেছিস। আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোর কথা ফেলতে পারলাম না। ওদের সবাইকে হসপিটালে ভর্তি করিয়েছি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এখানে কিভাবে আসলি? আর তোকে জানালো কে যে আমি এখানে আছি? তাসফি আমার কাছে ফোন করে বলেছিল। যখন শুনলাম তুই জনির সাথে মারামারি করছিস, তখনই বুঝে গেলাম কিছু একটা হবে। আর সেটাই হলো, জনি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে তোকে পেছন থেকে আঘাত করলো। আরে ওদের কথা এখন বাদ দে তো। লামিয়ার দিকে তাকালাম, দেখি মেয়েটার চোখগুলো ফুলে আছে। নিশ্চয়ই আমার জন্য কান্না করছে। কী জন্য কান্না করছে সেটা তো আমি জানি, কারণ মেয়েটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, মুনিয়াও আমাকে অনেক ভালোবাসে। আরে ছোটবেলা থেকেই ভালোবেসে আসছে। কিন্তু ওকে তো আমি নিজের বোনের মতো ভালোবাসি। ওকে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়েটা অনেক ভালো। এরকম একটা মেয়েকে যে কোনো ভালো ছেলেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। মুনিয়াও অনেক কান্না করছে দেখলাম। সবাই আমাকে নিয়ে এত কান্না করার কি আছে? আমি তো সুস্থই আছি। তবে লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের না করে ছাড়বো না। আজকে থেকে ওর উপরে আমি ভাগ বসিয়ে নিলাম। লামিয়া আমাকে অনেক ভালোবাসে, সেটার অনেক আভাস আমি ওর থেকে পেয়েছি।
সো ওকেই আমার বউরানি করব। লামিয়ার কথাগুলো ভেবে মনে মনে হেসে দিলাম। তখনই আম্মু আমার মাথায় হাত বোলাতে লাগলো। কিরে বাবা, তোর শরীর এখন কেমন আছে? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না আম্মু, আমার কিছুই কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা করছে, কারণ গুলিটা যে এসে একেবারে সেনসিটিভ জায়গায় লাগছে। তুই একদম চিন্তা করিস না বাবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবি। এই যে আব্বু, কেমন আছো তুমি? তখন থেকে দেখে যাচ্ছি তুমি আমার পাশেই বসে আছো, কিন্তু কোনো কথা বলছো না। শিহাব বাবা, তুই ভালো আছিস? এতেই আমার আনন্দ সীমা নেই। আমি তোদের হাসি মাখা মুখগুলো দেখতেছি শুধু। আমাদের এটা থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। তোর যখন নাই গুলি লাগলো, তখন তোর মাকে সান্ত্বনা দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমি তো নিজেকে নিজেই শান্ত করতে পারছিলাম না। নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল, কিন্তু আমার এক বন্ধুর জন্য শান্ত হতে পেরেছি। সে তোর অপারেশনটা করেছে। তোমার সেই বন্ধুর প্রতি আমি সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকব। আচ্ছা বাবা, জনির আর ওর ছেলেদের কি অবস্থা? তুই এখনো ওদের কথা বলে যাচ্ছিস শিহাব? যে শয়তানটা তোকে এমন ভাবে গুলি করে মারার চেষ্টা করলো, তার কথা তুই বলেই যাচ্ছিস? বাবা, তোমাকে একটা কথা বলি। বুঝলাম জনি আমাকে মেরেছে, তাই বলে কি আমিও তাকে একইভাবে আঘাত করব? তুই ওদের জন্য এত চিন্তা করিস না। তুই কি বলে গেছিস যে জনি কাজ ছেলে, ওর বাবা ওকে দেখতে এসেছে? আচ্ছা, এখন দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তোর জন্য খাবার নিয়ে আসি। বাবা খাবার আনতে চলে গেল, বাকিরা সবাই ফ্রেশ হতে চলে গেল, কিন্তু লামিয়া ঠায় দাঁড়িয়ে আছে। আমার কাছেও আসছে না। আমি নিজেই ওকে ডাক দিলাম, এই লামিয়া, এদিকে আমার সামনে এসে বসো। লামিয়া আস্তে করে শিহাবের পাশে গিয়ে বসলো। মাথা তুলতে পারছে না, কেন যেন অনেক লজ্জা লাগছে। তার কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, বুকের হার্টবিট বেড়েই চলেছে। এই যে মিস, তোমার আবার কি হলো? তোমার দুইটা চোখ তো ফুলে গেছে, তুমি তো কান্না করেছো, কিন্তু কান্নাটা করলে কেন বলো তো? আমি কোনো মানুষের দুঃখ দেখতে পারি না। তোমার সাথে যা ঘটলো সেটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। প্রথমে ভয় পেয়েছিলাম তোমার মারামারি দেখে, কিন্তু পরে যখন তোমার শরীরে গুলি মেরে দিল, তখন যেন পুরো দুনিয়া আমার চোখে ঘুরছিল। তুমি আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছিলে। নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তোমার সাথে প্রথমে ওইটুকু কথা বলাতে দুজনেই তো ভালো বন্ধু হয়ে গেলাম। বন্ধু মানে তো নিজের আপন, আর নিজের আপন কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো কান্না আসবেই। শুধু ভালো বন্ধুত্বের জন্যই কি এত বেশি কান্না করতেছিলে, নাকি অন্য কিছু আছে? লামিয়া শিহাবের কথায় একটু চমকে উঠলো আর মনে মনে ভাবতে লাগলো, শিহাব কি কিছু বুঝে গেল নাকি যে আমি ওকে ভালোবাসি? না, ওকে এখনই বলা যাবে না, সময় আসলে ওকে প্রপোজ করে দিব। আরে না, অন্য কিছু কি থাকবে? তুমি অত বেশি বোঝো কেন সব সময়? হ্যাঁ, আমি এখন গেলাম, ফ্রেশ হয়ে আসি, তুমি রেস্ট নাও। বলে লামিয়া প্রায় দৌড়ে চলে গেল। শিহাব লামিয়া চলে যাওয়া দেখে না হেসে পারল না। সত্যি মেয়েটা খুব লাজুক আর ভীতু। আমার তো এইরকমই একটা লজ্জাবতী বউ চাই। এগুলো ভাবছি, আর তখনই আম্মু খাবার প্লেট নিয়ে ভিতরে আসলো। এই যে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, তোর পছন্দের খাবার। এখন আমি নিজের হাতে খাইয়ে দেব, তুই সবগুলো খেয়ে নিবি। তোমার হাতে খাওয়াটা কি মিস করা যায় নাকি আম্মু? ছোটবেলা থেকেই তো তুমি খাইয়ে দিয়ে আসছো, এখন সুন্দর করে খাইয়ে দাও তো। অতঃপর শিহাবের আম্মু তার পাশে বসে তাকে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর তার আম্মু মাথায় হাত বুলাতে লাগলো। আচ্ছা আম্মু, এত হাত বুলাচ্ছ কেন বলো তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। শিহাবের আম্মু মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। এটা দেখে শিহাব বলে উঠল, তো বলে ফেলো তো দেখি, কি জানতে চাও এত? আমি তো কোনো কথা তোমার থেকে গোপন রাখি না। আচ্ছা, এই যে নতুন একটা মেয়েকে দেখলাম, তোর গুলি লাগার পরে প্রচুর পরিমাণ কাঁদছিল আর তোর অনেক যত্ন করছে। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ একদম হুরপুরের মতন দেখতে। একে আমার বৌমা করলে তো খুব খুশি হতাম। যাক, তাহলে আল্লাহ মনে হয় তোমার কথা শুনেছে। শোন আম্মু, মেয়েটা শুধু দেখতেই সুন্দর সেটা না, ওর মনটাও খুব ভালো, কিন্তু একটু ভীতু আর কি। আর আম্মু, খুশির সংবাদ হলো মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তাসফির স্কুলে যেদিন আমি যাই, সেই দিন থেকে নাকি আমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে। বলিস কি, মেয়েটা তোকে ভালোবাসে? হ্যাঁ, শুধু ওই আমাকে ভালোবাসে সেটা না,
আমিও ওকে অনেক পছন্দ করি। ওর নামটা খুব মিষ্টি, নামটা হলো লামিয়া। সেই কবে থেকেই আমাকে ভালোবেসে আসছে, কিন্তু আমাকে বলতে পারছে না। তুমি তো যাবো, আম্মু মুনিয়াও আমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি। মুনিয়া সেই ছোটবেলায় আমাকে প্রপোজ করেছিল, আবার যখন সব কিছু বুঝতে শিখলো তখনও একবার করেছে, কিন্তু আমি তো না করে দিয়েছি ওকে, কারণ আমি মুনিয়াকে নিজের বোনের মতোই ভাবি, তাই ওকে গ্রহণ করি নাই। হ্যাঁ, সেটা তো আমি জানি। তুই তো বলেই দিয়েছিস যে মুনিয়াকে তুই বিয়ে করতে পারবি না। তবে একটা কথা হলো, মুনিয়া এখনো তোকে ভালোবাসে। আর তুই কি না লামিয়ার বাবা মাকে চিনিস? না, আমি ভালো করে ওদের কাউকে চিনি না, তবে আমার পেতনি বোনটা ওদের সবাইকে চেনে। লামিয়ার সাথে তো তাসফি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, তাহলে তাসফি সবই জানে ওদের ব্যাপারে। তাহলে তো ভালোই হলো। তাপসির নতুন ভাবি আসবে, আর আমিও বৌমা পাবো। আমার আর কোনো কষ্ট থাকবে না। তুই সুস্থ হয়ে যা, তারপর লামিয়ার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো, যদি লামিয়ার বাবা মা রাজি হন। আমরা আলোচনা করতেছি, আর তখনই মামি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেক কান্না করছে। এই শিহাব, জানি তোর এই খবর শুনে আমার মনের ভেতরে কেমন হচ্ছিল। গতকাল তোর এই অবস্থা শুনে নিজেকে শান্ত রাখতে পারলাম না। তোর মামা তো আমাকে আসতেই দিল না। আমি সব সময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি যাতে তুই সুস্থ হয়ে যাস। আরে মামি, পাগলের মতো এমন করে কাঁদছো কেন? এই যে দেখো, আমি ঠিক আছি, আমার কিছুই হয় নাই। আমি তো প্রায় সুস্থ হয়ে গেছি। তোর তো কিছু হয় নাই। যদি হয়ে যেত কিছু তাহলে কি হতো? আচ্ছা পাগলি মামি, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর কিছু খাবে। আমি তো জানি আমার কথা শুনে কিছুই খাওয়া দাওয়া করো নাই। মামা, তুই মামিকে ওয়াশরুম থেকে নিয়ে আসো। আর এই তাসফি, এদিকে আয় তো। তুই লামিয়ার সম্পর্কে কি জানিস রে? বাহ ভাইয়া, এই প্রথম তোর মুখ থেকে লামিয়া আপু সম্পর্কে কথা শুনলাম। শোন তাহলে, আজকে সবগুলো কথা বলি। আমি তোকে যে ভাবিটার কথা বলেছিলাম সেটাই লামিয়া আপু। বলেছিলাম না যে তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছি, এই বিয়েটাই লামিয়া আপু। জানিস ভাইয়া, আমার কলেজ লাইফের শুরু থেকেই আপু আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। সব সময় দুজন মিলে এক জায়গায় গল্প করতাম। লামিয়া আপু মনটা খুব ভালো। সেই দিন তোমাকে প্রথম দেখেই লামিয়া আপু পছন্দ করে ফেলে। এতদিন ধরে আপুর মা বাবা অনেক পাত্রকে দেখিয়েছে, কিন্তু আপু একটা ছেলেকেও পছন্দ করেনি। তোমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে, অনেক ভালোবেসে ফেলেছে তোমাকে, কিন্তু নিজে সেই কথাগুলো বলতে পারছে না। আমি জানি তুইও আপুকে ভালোবাসিস, তাই আপুর সাথে তোকেই বিয়ে দেব। আম্মু, তুমি লামিয়া আপুর বাবা মায়ের সাথে কথা বলবে। বাপ রে, ব্যাপারটা নিচে নিচে এত দূর এগিয়ে গেছে, আর আমি সেটা জানতামই না। লামিয়া যে আমাকে ভালোবাসে সেটা জানি আমি। কয়েকবার লক্ষ্য করেছি ওকে, ওর চোখে আমার ভালোবাসা স্পষ্ট দেখেছি। সুস্থ হওয়ার পরেই ওকে নিজের বউরানি করব। হ্যাঁ, আমি তো তাই করব। এরকম একটা মেয়ে কি হাতছাড়া করা যায় নাকি? আচ্ছা শিহাব, তুই তো এখন বেশ সুস্থ আছিস। তোর আব্বু ডক্টরের সাথে কথা বলতে গেছে। তোকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় যাব, কারণ এই হাসপাতালে আমার থাকতে আর ভালো লাগছে না। বাসায় নিয়ে গিয়ে তোকে ভালো করে যত্ন করলেই ঠিক হয়ে যাবি। হ্যাঁ, আমিও বেশ সুস্থ হয়ে গেছি। বাসায় না গেলে আমারও ভালো লাগছে না। ওই তো আব্বু আসছে, দেখি কি খবর নিয়ে আসছে। শিহাবের আব্বুর সাথে ওর মামা আর মামিও আসলো। মামি তো কেবিনে এসে শিহাবের পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো। শিহাবের বাবা আর মামা মুচকি একটা হাসি দিল। ডক্টরের কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে আগে চেক আপটা করে নেবে, তারপর সিদ্ধান্ত নেবে যে রিলিজ করবে কিনা। আর আমার বন্ধু আসছে যে শিয়াবকে অপারেশন করছে, আশা করি রিলিজ করিয়ে দিবে। একটু পরে ডক্টর এসে শিহাবকে চেক আপ করে নেয়, তারপর রিলিজ করিয়ে দেয় আর কিছু ওষুধ লিখে দেয়, যেগুলো নিয়মিত খেতে হবে, কারণ শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি। বুলেটের ক্ষতগুলো এখনও ভালো করে শুকাতে পারে নাই। রিলিজ করিয়ে দেওয়ার পর সবাই অনেক খুশি হয়। শিহাব তাহসিনকে ফোন করে বলে দেয় লামিয়াকে বাড়িতে পৌঁছে দিতে,
কারণ বেচারির অনেক কষ্ট হয়েছে, ক্লান্তও দেখাচ্ছে। তাহসিন এসে লামিয়াকে নিয়ে চলে যায়। বাকিরা সবাই মিলে শিহাবকে বাসায় নিয়ে আসে, রুমে নিয়ে গিয়ে আলতো করে শুয়ে দেয়। কেউ কোনো দিক থেকে যত্নলর ত্রুটি রাখে না। বিশেষ করে মুনিয়া তো শিহাবকে সব সময় চোখে চোখে রাখে। শিহাব মুনিয়াকে নিজলর মতামত জানিয়ে দিয়েছে। কাছে ডেকে নিয়ে মুনিয়াও বুঝতে পারে যে শিহাব তাকে গ্রহণ করতে প্রস্তুত নয়, তাই মুনিয়া খুশি মনে শিহাবের কথাগুলো মেনে নেয়। এভাবেই কয়টা দিন চলে যায়। শিহাব একদম সুস্থ হয়ে ওঠে। সবাই খুশি যে শিহাব সুস্থ হয়ে গেছে। শিহাবের জন্মদিনও চলে আসছে। তাসফি ফোন করে লামিয়াকে তার বাবা মায়ের সাথে বাড়িতে আসতে বলে। লামিয়া আপু, ভাইয়ার কালকে জন্মদিন, তুমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বাসায় চলে আসবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই তাসফি, তুমি সব সময় শুধু আমাকে এমন করে বলো। তুমি জানোই যে আমি সারপ্রাইজের কথা শুনলে আর থাকতে পারি না। তুমি আমাকে এখন বললে দেখবে আজকে রাতে মনে হয় আমার ঘুমই হবে না। প্লিজ বলো তাসফি, কি সারপ্রাইজ আছে? তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন বলো তো? যদি তোমাকে আগ থেকেই বলে দিই তাহলে তো কোনো মজাই থাকলো না। আচ্ছা ঠিক আছে, কালকে এসেই দেখব তুমি আমার জন্য কি সারপ্রাইজ রেডি করে রাখছো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এখন রাখি। আমার আবার অনেক কাজ করতে হবে। ভাইয়ার জন্মদিনের জন্য সব কিছুর আয়োজন করতে হবে। এবার বলে ভাইয়া, আমার কাছে কোনো সাহায্য করবে না? তাসফি ফোনটা কেটে দেয়। তারপর এক দৌড় দিয়ে শিহাবের রুমে যায়। দেখে শিহাব রেডি হচ্ছে। আচ্ছা ভাইয়া, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বের হওয়ার জন্যই তো তৈরি হচ্ছি। জনিকে তো হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, ওকে তো খুব করে মেরেছিলাম, তাই একটু দেখতে যাব। আর আরেকটা কাজ হলো, তাহসিনদের সাথে আজকে আড্ডা দিতে যাচ্ছি। অনেক দিন তো হয়ে গেল তাহসিনের সাথে ভালোভাবে সময় কাটাতে পারি নাই। আজকে তো অনেক সময় ধরে ওর সাথে গল্প করব আর ঘুরবো। তাহসিন হলো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। বাসায় আসার পর থেকে ওর সাথেই কথা বলতে পারলাম না। আচ্ছা তাসফি, তাহলে তুই থাক, আমি ঘুরে আসি। আর হ্যাঁ, তোর জন্য কিছু নিয়ে আসবো নাকি? আমার জন্য তো কী নিয়ে আসতে হবে সেটা তো তুই জানিসই। আমি চকলেট খেতে অনেক পছন্দ করি। তুই আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চকলেট নিয়ে আসবো। তাসফিকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তারপর তাহসিনকে ফোন করলো। এই তাহসিন, তুই কই রে? ধুর, আমার আবার কি হবে? তুই এখনই হসপিটালের সামনে চলে আসতো, জনির সাথে দেখা করব। বেচারার শরীর এখন কেমন আছে দেখে আসি। তাহসিন, তুই এত কথা বলিস কেন রে? আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এখন তুই আমার সাথে যাবি কিনা তাই বল। অতঃপর একটু পরে তাহসিন আসলো। দুইজন মিলে রওনা দিল, হসপিটালে পৌঁছে গেল। তাহসিন শিহাবকে জনির কেবিনে নিয়ে গেল। তাহসিন নিজে এসে জনিকে ভর্তি করেছিল, তাই আর কারো থেকে শোনা লাগলো না। জনির কেবিনে গিয়ে দেখলো জনি শুয়ে আছে। এইটা দেখে শিহাব বলে উঠল, জনি কেমন আছো তুমি? জনি কণ্ঠটা শুনে শিহাবের দিকে তাকায় আর বলে, শিহাব, আমি সত্যি লজ্জিত। আমি আগে অনেক খারাপ ছিলাম। কেমন করে জানি যে এই পথে চলে আসলাম সেটা আমি নিজেই জানি না। আগে তো শুধু মেয়েদেরকে টিচ করতাম আর খুব মজা নিতাম, কিন্তু কেউ আমাকে কখনো এই কাজে বাধা দেয় নাই। সেদিন একমাত্র তুমি ছিলে যে আমাকে এই কাজের জন্য বাধা দিয়েছিলে। তুমি আমাকে এই কাজের জন্য যখন মারলে তখন আমি খুব রেগেছিলাম। তোমাকে মারার জন্য সত্যিই আমি খুব দুঃখিত। আমি সেদিন তোমাকে অনেক বেশি মেরে ফেলেছিলাম। আচ্ছা, এখন কথা বাদ দেওয়া যাক। তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, এখন বেশ ভালো আছি। তোমাকে তো আমি গুলি করেছিলাম। এখন তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আচ্ছা জনি, তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। শিহাব জনি থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো। যাক, জনি নিজের ভুলটা তো বুঝতে পারছে, এটাই অনেক। তারপর তাসফির জন্য অনেকগুলো চকলেট নিয়ে বাসায় ফিরল। কলিং বেল বাজাতেই তাসফি এসে দরজা খুলে দিল। এই পেতনি ধর, তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। তাসফি আইসক্রিমগুলো পেয়ে অনেক খুশি হয়। তারপর নিজের ঘরে চলে যায়। তাসফি খুশি হয়েছে দেখে শিহাব ও অনেক খুশি। শিহাব শুধু একটা জিনিসই আল্লাহর কাছে থেকে চাই, সেটা হলো আল্লাহ যেন তার পরিবারকে সব সময় খুশি রাখে। শিহাব শুধু ভাবতে থাকে যে তার পরিবারকে কিভাবে খুশিতে রাখা যায়, বিশেষ করে তার ছোট বোনটাকে কিভাবে খুশি করা যায়। শিহাব তাহসিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর বাকি বন্ধুদেরকে ফোন করে বাসায় আসতে বলে। একটু পরে সবে আসলে শিহাব আড্ডাটাকে
জমিয়ে ফেলে। হঠাৎ করে তাসফি সবার আড্ডার মাঝখানে চলে আসে। ভাইয়া, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমার সাথে একটু বাইরে আয় তো। আচ্ছা চল বাইরে। তারপর তাসফির সাথে বাইরে গেলাম। কিরে কি হয়েছে, এভাবে ডেকে নিয়ে আসলি কেন? আরে গাধা, এত তাড়াতাড়ি দেখি সব কিছু ভুলে যাস। কালকে তো তোর জন্মদিন, লামিয়া আপুকে দাওয়াত দিয়েছি, আর আম্মু তাসফি আপুর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তারা তো তোকে একবারই জামাই হিসেবে মেনে নিয়েছে। এদিকে লামিয়া আপুও তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কালকে লামিয়া আপুকে প্রপোজ করার জন্য সব কিছু রেডি করতে হবে। সে সব কিছু দেখছি তুই ভুলেই গেছিস। কী রে ভাইয়া? সরি রে, সব কিছু কেমন করে জানি মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আমি আজকে রাতেই তাসিনকে নিয়ে সব কিছু রেডি করে ফেলতেছি, তুই কোনো চিন্তা করিস না। শিহাব তাসফিরের সাথে কথাবার্তা বলে তার বন্ধুদের কাছে চলে আসলো। আড্ডা শেষ করে তাহসিনকে সবকিছু জানালো। দেখ দোস্ত, আজ রাতের মধ্যেই সব কিছু শেষ করতে হবে। কালকে লামিয়াকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আরে এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিকভাবে যেভাবে বলবো সেভাবে কাজ করবি, দেখবি লামিয়া খুশি না হয়ে পারবেই না। ধন্যবাদ দোস্ত, তুই আমার পরাণের বন্ধু রে। ওরে মনু, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আজকে বুঝলাম। এই তোর কি আজকে ভূত ধরলো নাকি রে? জীবনে তোর মুখ থেকে আমার নিয়ে একটা ভালো কথা শুনলাম না, আর আজকে তো একেবারে প্রশংসায় উল্টে পড়ছে। সবটাই তাহলে ওই লামিয়ার জন্য, তাই না? লামিয়া আমার সম্পর্কে ছোট বোন হয়, ওর জন্য আজকে এত ভালো করে শুনতে পারলাম। যাক, আমার জীবনটা ধন্য। তাহসিনের কথা শুনে শিহাব আর তাসফি হেসে দেয়। তারপর সবাই মিলে অনেক মজা করে। রাতেই জন্মদিনের ও সমস্ত আয়োজন শেষ করে ফেলে। বিশেষ করে লামিয়ার জন্য ছাদের উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে। এই আয়োজন দেখে সবাই অনেক খুশি। শিহাব সব কিছুর দেখাশোনা করে। তার মায়ের কাছে গেল, গিয়ে দেখে মুনিয়া আর তার আম্মু গল্প করছে। কিরে মুনিয়া, শুধু কি আম্মুর সাথে গল্প করে জীবন কাটিয়ে দিবি নাকি? কোনো কাজই তো করিস না। এই যে ভাইয়া, একদম না জেনে না কথা বলবেন না। এত সময় ধরে না খালামণির সাথে কাজ করলাম, এখন দুইজনে অনেক ক্লান্ত। শিহাব তার আম্মুর কাছে গিয়ে অনেক সময় ধরে গল্প করলো। এভাবেই রাতটা কেটে গেল। পুরো দিনটা ভালোভাবে কেটে গেল। সন্ধ্যার সময় ইনভাইটেড গেস্টরা চলে আসলো। সবাই মিলে বড় একটা কেক নিয়ে আসলো। কেক কাটা শেষ হয়ে গেলে লামিয়াকে নিয়ে ছাদে চলে গেল। সেখানে লামিয়াকে শিহাবের প্ল্যান মতো প্রপোজ করলো। লামিয়া তো এইভাবে সারপ্রাইজটা পেয়ে খুশিতে আত্মহারা। সব কিছু প্ল্যান মতো ভালোভাবে শেষ হয়ে গেল। এদিকে শিহাবের বাবা মা বিয়ের সমস্ত কথা শেষ করে ফেললো। সবাই অনেক খুশি। আর হ্যাঁ পাঠক পাঠিকা বন্ধুরা, আমিও অনেক খুশি। সবাইকে বিয়ের দাওয়াত দিলাম, এসে খেয়ে যাবেন। এভাবেই শেষ হলো আরেকটি ভালোবাসাময় জীবনের গল্প। ভালো থাকবেন সবাই। গল্পটা বেশি বড় করলাম না, কারণ নতুন গল্প দিব। প্লিজ সবাই লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর খুব তাড়াতাড়ি নতুন গল্প দিব ইনশাআল্লাহ। এইটা আমার কথা না, রাইটারের কথা। সমাপ্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।